প্রথম আলোতে দেখলাম যে কিভাবে করে ইসলামী ব্যাংক দখল হলো বা ইসলামী ব্যাংকের পরে ৭টি ইসলামী ব্যাংক দখল হলো এবং সেটি ডিজিএফআই। সাইফুল আবেদিন ছিলেন তার কোর্সের সোর্ড অফ অনার, এবং সাইফুল আবেদিনকে আমি কিন্তু ছাত্র হিসেবে পেয়েছি। তখন কি আপনার এই বিষয়গুলো জানতেন না যেগুলো হচ্ছে? একমাত্র সরকারের যদি তার উপর ছায়া না থাকে তাহলে সে তার নিরাপদ ছিল না। শুধু তাই না, সাবেক প্রধান বিচারপতি তিনিও তার বইতে বলছেন যে এই সাইফুল আবেদিনই তাকে হুমকি ধামকি দিয়েছেন পদত্যাগের জন্য, দেশ ছাড়ার জন্য ইত্যাদি। ছিল একটা চিঠি ছিল আওয়ামী লীগকে নিয়ে, আর একটা চিঠি ছিল বিএনপিকে নিয়ে, এবং এইটার প্রডিউসার ছিলেন এখন কিন্তু সে জেলে। এই মাসুদুদ্দিন চৌধুরী, তিনি তৎকালীন ডিজিএফআই প্রধান, তার আসলে কি উদ্দেশ্য ছিল এরকম করার? অনেক পার্থক্য আছে। দুদকের যারা গেছে তারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছে। কেউ বলে নাই ডিজিএফআই আমাকে চাপ দিয়েছিল ফলে আমি পদত্যাগ করেছি। তখন বলতে পারে না, এখন তখন তো গলায় দড়ি তো ছিল। এখনো যে তারা ঠিক গলায় বলতে দড়ি ছিল। পারছে না, তাদের গলায় যে দড়ি নাই, তার গ্যারান্টি কি? এটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হুমকি কোথা থেকে আসতে পারে। এই কাজটাকে ডিজিএফআই আদৌ করে? আওয়ামী লীগ দেখলো যে আরে ডিজিএফআই তো এমন একটা অ্যাপারেটাস যাকে দিয়ে আমি মানুষজনকে দমন করতে পারি, কাউকে ভীতি দিতে পারি। ডিজিএফআই এর অফিসেই নাকি র তারা অ্যাক্টিভলি কাজ করতো, তাদের জন্য একটা সভা কক্ষই নাকি তারা ব্যবহার করতেন। বাংলাদেশের রয়ের প্রধান কে এখন, এটা প্রত্যেকটা গোয়েন্দা গোয়েন্দা কে সংস্থার প্রধানরা আপনি জানেন। জানেন কে রয়ের প্রধান বাংলাদেশের রয়ের প্রধান? অনেক সাংবাদিকরা জানে, অনেক রাজনীতিবিদরা জানে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। আওয়ামী লীগ আমলে হুমকি ধামকি, জোর করে পদত্যাগ করানো, এমনকি ভয় দেখিয়ে গণমাধ্যমকে এসব ঘটনা প্রকাশে বাধা দিয়ে ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক দখলে সরাসরি ভূমিকায় ছিল সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। সম্প্রতি প্রথম আলোর ধারাবাহিক প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হয়েছে ডিজিএফআইয়ের সাবেক 2 মহাপরিচালক আকবর হোসেন এবং সাইফুল আবেদিনের সরাসরি সম্পৃক্ততার কথা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও এই সাইফুল আবেদিনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মধ্যরাতে তাকে পদত্যাগে চাপ দেয়ার। এর আগেও 11 সময় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ীদের নির্যাতন, অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিং এর অভিযোগ উঠেছিল তৎকালীন এই সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে, যাদের নিয়োগ দেওয়া হয়েছিল বিএনপি আমলে সেই সরকারের আস্থাভাজন হিসেবে। তারও আগে 2004 সালের 21শে আগস্ট বোমা হামলার ঘটনায় সাজাপ্রাপ্তদের মধ্যে ছিলেন ডিজিএফআইয়ের সাবেক প্রধান মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী। ওই বোমা হামলায় ডিজিএফআইয়ের সম্পৃক্ততা নিয়ে সাক্ষ্য দিয়েছেন সংস্থারই কর্মকর্তারা। কেন গোয়েন্দারা হর হামেশা জড়িয়ে পড়েন এমন অপরাধমূলক ভূমিকায়? আসলে কি কাজ ডিজিএফআইয়ের? নানান অপকর্মে নাম উঠে আসা সংস্থাটি তাদের জন্য নির্ধারিত সেই কাজ কি আদৌ করে? সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া প্রস্তাব দিয়েছেন এই সংস্থা বিলুপ্ত করার। ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সদস্যরা। আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছিলেন তিনি। এখন কোথায় সেই র এর সদস্যরা? কিভাবে চেনা যায় কারা র? এমন আরও স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম জিয়াউল হাসান। ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম ম্যাডাম, অনেকদিন পরে আপনার সাথে দেখা হচ্ছে এই শোতে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আমি যেই প্রশ্নটা আসলে মাথা শুরুতেই আসে, যার কারণে আপনার সাথে বিশেষ করে কথা বলা, যে কদিন যাবত একটা ধারাবাহিক প্রতিবেদন আমরা প্রথম আলোতে দেখলাম যে কিভাবে করে ইসলামী ব্যাংক দখল হলো বা ইসলামী ব্যাংকের পরে 7টি ইসলামী ব্যাংক দখল হলো এবং সেটি ডিজিএফআইয়ের প্রত্যক্ষ ভূমিকা সেখানে ছিল। তারা হুমকি ধামকি দিল, তারা গিয়ে পরিচালনা পর্ষদের সভায় ঢুকে পড়ল, জোর করে পদত্যাগে বাধ্য করলো পদস্থ কর্মকর্তাদের, এমনকি পত্রিকাও যেন এটা ছাপাতে না পারে খবরগুলো, সেখানেও ছাপাখানা বন্ধের হুমকি দিল। সবই ডিজিএফআইয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হলো। তৎকালীন মহাপরিচালক আকবর হোসেনের নামও আসছে এখানে। আসলে কি উদ্দেশ্য? ডিজিএফআইয়ের কি লাভ হলো এগুলো করে, বা ডিজিএফআই কেন এগুলোতে জড়িয়েছিল জানেন? প্রথম কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে এবং আপনার দর্শক যারা দেখবে এই শো এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যটা শুরু করছি। প্রথমে জানতে হবে আমাদের আসলে ডিজিএফআই এর সংগঠনটার প্রকৃত দায়িত্ব কি। ডিজিএফআই কিন্তু এমন একটা সংগঠন যার প্রকৃত দায়িত্ব হলো দেশের আন্তর্জাতিক সীমারেখাকে নিরাপদ রাখা এবং
এই সমস্ত দেশের উপরে যে ঝুঁকি আসতে পারে বা যে থ্রেট যেটা বলি বা হুমকি, সেটা তারা দেখবে এবং আমাদের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যেটা আর কি, সেটা তারা প্রোটেক্ট করা, এটাই কিন্তু তাদের মূলত কাজ। এখন সেই কাজ থেকে তারা, আপনি যদি এখন তারা কি করেছে এটা যদি আপনি এখন কম্পেয়ার করেন, আমি যা বললাম এটা হলো একটা থিওরিটিক্যাল, আমি বলবো যে দায়িত্ব, এবং সব দেশেরই কিন্তু গোয়েন্দারা কিন্তু এই কাজটাই করে থাকে, তাদের প্রাথমিক দায়িত্বই তাই কিন্তু, যে আপনার দেশের বাইরে কোথা থেকে আমার হুমকি তৈরি হতে পারে, বা আমার যারা পসিবল বা সম্ভাব্য শত্রু যারা, যারা দেশের ভালো চায় না, বা প্রত্যেকটা দেশে অ্যাকচুয়ালি কোনো দেশই স্থায়ী বন্ধু না, আবার কোনো দেশই কিন্তু স্থায়ী শত্রু না, কারণ এখানে ইন্টারেস্টটাই হলো স্থায়ী, এটা একটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে, এটাই কিন্তু একেবারে মূলমন্ত্র, এবং সারা পৃথিবীতে জুড়ে সব দেশই কিন্তু এই কাজটাই করে। কিন্তু ডিজিএফআই কে যখন প্রথম 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্ডারে উনি এটাকে প্রথম সংগঠন করেন, এবং আমরা জানি যে তারপর থেকে যে সামরিক শাসকরা এসেছে, আমি বলবো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বিরূপ পরিস্থিতি বা বিপ্লবের মধ্যে দিয়ে উনি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন, এবং তারপরে ওনার দল গঠন, এরপরে এরশাদ সাহেব। তো এই সমস্ত জায়গায় ডিজিএফআই এর কিছু কিছু ভূমিকা ছিল, কিন্তু তা কখনোই কিন্তু রাষ্ট্রের জনগণ বা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের প্রতি এত হুমকি ছিল না, যতটা আমরা গত শেখ হাসিনা সরকারের সময় আমরা ডিজিএফআই কে যেভাবে ব্যবহৃত হতে দেখেছি। তো এই ব্যাপারটা যে এর থেকে বোঝা যায় যে ডিজিএফআই এর যে পরিবর্তনটা ওভার দি পিরিয়ড, মানে 77 সাল থেকে নিয়ে 2009 পর্যন্ত, এই যে পরিবর্তন, আমি কিন্তু এটাকে নয় বলবো না, আমি বলবো যে এই পরিবর্তনটা কিন্তু শুরু হয়েছে কিন্তু 1/11 থেকে। আজকে যদি আপনি কিছুদিন আগের ঘটনাগুলি দেখেন, আমরা আপনি একটু আসি, 1/11-তে। আমরা একটু একে একে আসি, কারণ এই খুবই জি, গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়ে যাচ্ছেন মানে ধারাবাহিকভাবে। আমার অনেকগুলো প্রশ্ন আছে, তো মাঝখানে করলে আবার একটু ধারাবাহিকতা না না বিচ্ছিন্ন ঠিক হয়ে আছে, যাবে। আপনি ফলে চলে যান, আপনি একটু অসুবিধা নেই। এটা বলবেন কি যে ডিজিএফআই এই ধরনের কাজে কেন, মানে তাদের ইন্টারেস্টটা কি ছিল, কেন তারা কর্মকর্তারা যুক্ত হয়ে গেল, একদম মহাপরিচালক থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, এরকম গুন্ডামি যদি বলি আসলে, এটার হুমকি এটার আমি ধামকি যদি দখল। সোজা সাপটা বলি, প্রথম কথা হলে দেখেন, একটা সংগঠন কিন্তু এটা একটা এটা একটা জড় পদার্থ, সংগঠনের মানুষগুলো হলো জীবন্ত, সুতরাং ওই সংগঠনটা কিন্তু সেই সুনাম বা দুর্নাম বহন করে সেই সংগঠনের মানুষরা কি আচরণ সেখানে করতে থাকে, তাদের ব্যবহার, তাদের যাদের যে কর্তব্য, তাদের যে লিখিত যে চার্টার অফ ডিউটি, সেটার বাইরে গিয়ে বা সেটার ভেতরে থেকে তারা কতটুকু কাজ করতে, এক। দুই নম্বর হচ্ছে দেশের আইন কানুনের প্রতি তারা কতটুকু শ্রদ্ধাশীল। আর তিন নম্বর হচ্ছে সেটা যে তাদের সেই মূল দায়িত্বগুলি, যে দেশের আপনার সীমারেখাকে প্রোটেক্ট করা। দুই নম্বর হচ্ছে যে দেশের যারা শত্রু, সেখান থেকে কোথা থেকে আমার সে হুমকি তৈরি হতে পারে তা, এবং দেশের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটাকে বল, এই তিনটা কথা যদি মাথায় রাখে, তাহলে আপনি দেখবেন যে ডিজিএফআই যে আপনি প্রতিবেদনগুলি গত দুই দুই সপ্তাহ বা সপ্তাহখানেক ধরে দেখছি, এটা কিন্তু আমি নিজেও প্রথম কথা হলো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসেবে এবং একজন দেশের নাগরিক হিসেবে এটা আমার কাছে খুবই বিব্রতকর ছিল, এবং আমি নিজেকে ডিফেন্ড করতে পারছিলাম যে আমার ব্রাদার অফিসাররা এরকম একটা সংগঠন দেখেন, তারা কিন্তু কিন্তু কেউ এই যে নাই এখন। ব্রাদার অফিসাররা যে জড়িয়ে গেল সেই সময়, তখন কি আপনার এই বিষয়গুলো জানতেন না যেগুলো হচ্ছে? কারণ তখনও কিন্তু টুকটাক একটু ক্লু ছিল, পত্রিকায় আসতে হ্যাঁ, শুরু করেছিল। হ্যাঁ, জি। এখানে তখনও আমরা জানি, কিন্তু তখন কিন্তু কাউ, বাংলাদেশের পরিস্থিতিটা তখন এমন ছিল যে তখন কোনো ব্যক্তি একমাত্র সরকারের যদি তার উপরে ছায়া না থাকে, তাহলে সে তার নিরাপদ ছিল না। এবং এটা কিন্তু আমরা প্রথম দেখেছি যে আমাদের সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের নিজের বাহিনীর সদস্য দ্বারা নিগৃহীত হয়েছে, শুধুমাত্র সত্য কথা বলার জন্য। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন আমাদের পুরো সংগঠনের। তো সুতরাং আমি বলবো যে এই পরিবর্তনটা, এই যে আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই পরিবর্তনটা শুরু হয়েছিল কিন্তু 1/11 থেকে। এখন প্রশ্ন আসতে পারে আপনার যে এটা কেন হলো, আপনি বলছেন যে কেন এই কাজগুলি করলো। এখানে দুটো জিনিস, একটা হলো খুব ব্যক্তিগত লোভ, আর দুই নম্বর হচ্ছে আপনার খুব শর্টকাটে উপরে উঠে যাওয়ার চিন্তা ভাবনা। দুটো স্বার্থ কি তাদের উদ্ধার হয়েছিল? অনেকের হয়েছে,
সবার হয় নাই, অনেকেরই হয়েছে। এই যে ধরেন আমি যদি এই দুইজন ডিজিএফআই এর মহাপরিচালকের নাম আসলো, এক হচ্ছে আকবর হোসেন আর একজন সাইফুল আবেদিন, তিনিও মানে এসআইবিএল ব্যাংক দখলের সময় কিভাবে গেছেন, কিভাবে হুমকি ধামকি দিয়েছেন সে খবর আসছে। এবং শুধু তাই না, সাবেক প্রধান বিচারপতি তিনিও তার বইতে বলছেন যে এই সাইফুল আবেদিনই তাকে হুমকি ধামকি দিয়েছেন পদত্যাগের জন্য, দেশ ছাড়ার জন্য ইত্যাদি। তো এই যে হুমকি ধামকি দেওয়ার কাজগুলো এই দুজন মানে আরো হয়তো অনেকের নাম আছে, কিন্তু এনাদের নামে আমি দেখছিলাম এই ঘটনাগুলোর মধ্যে আছে। আচ্ছা, এখানে আমাকে ইনারা একটু কেমন পেছনে অফিসার যেতে ছিলেন, হবে। আপনার ও, ব্রাদার অফিসাররা? প্রথম কথা হলো সাইফুল আবেদিন ছিলেন তার কোর্সের সোর্ড অফ অনার, এবং সাইফুল আবেদিনকে আমি কিন্তু ছাত্র হিসেবে পেয়েছি আচ্ছা। তার সামরিক জীবনে প্রথম দিকে। মানে ক্যাপ্টেন অবস্থায় আমি তার প্রশিক্ষক ছিলাম, এবং তখন সে কিন্তু অত্যন্ত প্রমিজিং অফিসার, খুবই আমি বলি চৌকস অফিসার ছিল, পেশাগতভাবে অত্যন্ত দক্ষ, বুদ্ধিমান। তার বেড়ে ওঠা ছাত্র জীবন থেকে নিয়ে শুরু করে সোর্ড অফ অনার পাওয়া এবং ইউনিট লাইফ, প্রত্যেকটা পোস্ট কমিশনিং প্রশিক্ষণ, কোনো নিঃসন্দেহে দে আর ওয়ান অফ দি বেস্ট। একইভাবে আকবর হোসেনও কিন্তু তাই ছিল, সেও প্রথম সোর্ড অফ অনার না হলেও সে প্রথম দিকের অফিসার এবং খুবই পেশাগতভাবে অত্যন্ত দক্ষ অফিসার। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে তারা কেন এরকম করলো। আমি এই জন্য আমি বারবার বলি যে ১/১১ ঘটনায় হুম। চলে যেতে হয় আমাদের। আচ্ছা। আর ১/১১ ব্যাপারে দেখেন, আপনি দেখবেন এখন দুজন সিনিয়র অফিসার এখন তারা রিমান্ডে আছে এবং আদালতের তত্ত্বাবধানে আছে। একটা হচ্ছে, একজন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। হুম। এই দুজন কিন্তু ১/১১ যে এই যে সামরিক বাহিনীর আপনার বা জেনারেল মঈনের সমর্থনে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, এটা ছিল একটা, আমি বলবো যে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্ট বাই দি মিলিটারি অফিসার। এটা কোনোভাবেই সাংবিধানের সাথে, সাংবিধানিকভাবে এটা তারা করতে পারে না। সুতরাং এই কাজটা যখন তারা করেছে, যখন যখন আপনি একটা ভুল করেন, ওই ভুলটাকে কাভার করার জন্য কিন্তু আরো অনেক সিরিজ অফ মিস্টেক করতে থাকেন। তা আমি বলবো যে না ধরেন সেই এই যে সিরিজ অফ অন্তর্বর্তী মিস্টেক, সরকার গঠন হলো, সেটাও তো এক্সট্রা কনস্টিটিউশনালি ছিল। এটা এটা হ্যাঁ। একটা বিপ্লবের পরে হয়েছে, কিন্তু ওটা কিন্তু বিপ্লব ছিল তখনও না। তো একটা বাস্তবতা ছিল, তখনও ধরেন যেভাবে করে না, একতরফা বাস্তবতা ছিল, নির্বাচনের কিন্তু এটা যখন কিন্তু জোর করে বিপ্লবের প্রেসিডেন্ট পরিস্থিতি ছিল ইয়াজউদ্দিন না। আহমেদ যাচ্ছিলেন, তখনও তো একটা হ্যাঁ, পরিস্থিতি অ্যারাইজ করেছিল, তখনও তো একটা ডক্ট্রিন অফ নেসেসিটি হ্যাঁ। ছিল, কিছু তো একটা করতে হতো। না, ওই নেসেসিটিটা তারা যেটা যতটুকু না নেসেসিটি ছিল, তার থেকে বেশি তারা নেসেসিটি ওয়াজ ওয়াজ আই মিন কুকড, হুম। আমি বলবো এটা রান্না করা হয়েছিল এবং তৈরি। কিন্তু এই ঘটনা, আজকের যে ঘটনা, এটা কিন্তু কোনো সামরিক কর্তৃপক্ষ কিন্তু বা ওই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রান্না করে নাই। হুম। এটা কিন্তু ন্যাচারালি তৈরি হয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম। আপনি দেখেন, হ্যাঁ। ১৫ বছর না সেটাই একটা স্পষ্ট, মানে সেটাই আয়রন স্পষ্ট। ফিস্টে। হ্যাঁ। হ্যাঁ, এটা তারপরে সাধারণ ছাত্ররা, মানে এখানে কি ব্যাপারটা হলো কি, যে আপনি যখন মানুষের অধিকার যখন হরণ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যান, যে তখন আর কিন্তু আর কোনো কিছু তার ভয় করে না। তো আপনি সেই ভয়টা আপনি মানে মানুষের ভয় চলে গেছে এবং তারা এর শেষ দেখতে চায়, এরকম একটা অবস্থায় চলে গেছে। তাই এটাতে কিন্তু আপনার একজন দুইজন মানে হাজার হাজার লাখ লাখ মানুষ এফেক্টেড ছিল, যার জন্য এটা ছিল বিপ্লব। এবং তাদের কিন্তু বিপ্লবের পরে ২-৩ দিন কিন্তু কোনো সরকার ছিল না, মানে কার্যত কোনো সময়। এবং এইরকম বিপ্লব কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই, যে প্রধানমন্ত্রী, তার সমস্ত মন্ত্রিসভা, পুরো পার্লামেন্টের সদস্যরা, তো বিচারপতিরা, পুলিশের সদস্যরা, ৫-৭ জন সামরিক অফিসার, অনেক আমলারা একসাথে সব পালিয়ে চলে গেল। এরকম ঘটনা কিন্তু এমন অনেকে বলে যে মসজিদের ইমাম পর্যন্ত, ইসলামী কি বলে, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে চলে গেছে। তো এই যে ব্যাপারটা, না এটা পালালে কিন্তু যেভাবে আর পিটিয়ে মারা হচ্ছিল, তাতে আসলে না পালিয়েও গতি কি, মানে সাধারণ অনেকে পালিয়ে গেছে, অপরাধীরা তো পালিয়েছে বটেই, সাধারণ অনেকেও আসলে যাদের মানে যে ভয়টা পেয়েছিল, না পালিয়েই বা গতি কি ছিল। না, এই এই ২৪শে জুলাই কিন্তু আমি মনে করি যে কিছু, কারণ তাদের অপকর্মের বোঝাটা এত বড় ছিল যে তখন আর কিন্তু ১/১১ ব্যাপারটা কিন্তু হুম। এরকম ছিল না। জি। ১/১১ ব্যাপারটা কিন্তু নিশ্চয়ই। ছিল শুধুমাত্র একটা দুটো দলের মধ্যে মারামারি, এবং সেইটাকে পুঁজি করে মইনুল আহমেদ কিন্তু এই কাজ করলে, এবং এখানে আরো বিভিন্ন রকম আন্তর্জাতিক মহল জড়িত ছিল, এটা আমরা দেখেছি। আমি আবার ব্যক্তিগতভাবে এই আন্তর্জাতিক মহলের এই প্ররোচনা বা তাদের সাপোর্ট বা তাদের প্রভোকেশন, এগুলিকে আমি বিশ্বাস করতে চাই না। কেন চাই না? আমি মনে করি যে এটা থাকতে পারে, এটা সত্য, এটা থাকতে পারে, কিন্তু যিনি দেশের দায়িত্ব নেবেন, তিনি যদি ওই আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করেন, তাহলে তার আর দায়িত্ব নেওয়া উচিত না। সুতরাং আমি বলবো যে যদি ওটা ওটা যদি সবচেয়ে বড় ভুল ছিল, এবং তখন কিন্তু মিলিটারির একটা বড় অংশ, অধিকাংশ আমি বলবো, তারা কিন্তু
বিশেষ করে যারা দায়িত্বশীল পদে ছিলেন, তাদের অনেককেই কিন্তু জেনারেল মঈনকে এটার ব্যাপারে কিন্তু তাকে কিন্তু সতর্ক করেছিল যে এই এই যে কনস্টিটিউশনের বাইরে যে আমরা একটা কাজে যাচ্ছি, এইটার দায়ভার কে নেবে? কারণ একটা সময় এটা চলে যাবে, তখন একটা বেসামরিক সরকার আসবে, এবং তখন যদি তারা এটার জবাবদিহি শুরু করে বা এটার যদি তারা তদন্ত শুরু করে, তাহলে এটার দায়ভার কে নেবে? তখন কিন্তু তারা মোটামুটি যখন একটা অ্যাকচুয়ালি এই ধরনের পদে থেকে যখন ভুল করতে থাকে, এবং তখন তারা মনে করে তারা অজেয়, তাদেরকে আর কেউ প্রশ্ন করার কেউ নাই। তো এই মনোভাবটা, এটা অ্যাকচুয়ালি যেমন আমলা এবং এই সামরিক আমলাদের ক্ষেত্রে প্রযোজ্য, একইভাবে কিন্তু রাজনৈতিক নেতাদের জন্য তারাও কিন্তু এরকমই ভাবতে থাকে যে আমাদেরকে কিন্তু আর কেউ পরাজিত করতে পারবে না, উই আর দি ফাইনাল উইনার। তো বাংলাদেশের কনটেক্সটে এই মহাসত্যটা, সবচেয়ে মজার ব্যাপার হলো যেই ক্ষমতায় যায় সেইটা ভুলে যায়, এবং এই ভুলে না যেতে যদি যেদিন আমরা এটা ভুলে যাব না, সেদিনই আমরা বোধহয় আমরা একটা পরিপক্ক মানে রাজনৈতিক নেতৃত্ব পাবো। জি। তার আগে পর্যন্ত আমরা মানে আমি আমি মনে করি সমস্যাটা না যে নেতৃত্বের কম, ক্ষমতার বেশি, কারণ যেই যেহেতু হ্যাঁ, তো ক্ষমতায় যাচ্ছে। বিকজ ওই ক্ষমতাটা তো আসলে নেতারাই নিচ্ছেন। নেতারা যখন ক্ষমতাটা পেয়ে যায়, তখন মনে করেন যে এটা তো আমি আর এটা বাঘের পিঠে চড়ে বসলাম, আচ্ছা, সুতরাং বাঘের পিঠে নামলে আর আমার তো অবস্থা খারাপ। তো সেই তো ১-১১ এই থেকে শুরু আমি হলো বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ, ১-১১-তে শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে দেখেন আপনি, সেখানে প্রথমে করা হলো কি, রাজনৈতিক নেতৃবৃন্দকে সব দুই দলেরই তাদেরকে ভিলিফাই করানো হলো, মানে তাদেরকে ভিলেন বানানো হলো। হ্যাঁ, তাদের অনেক দোষ ত্রুটি আছে, কোনো সন্দেহ নাই, দোষ থাকতে পারে। যদি দোষ ত্রুটি থাকেই, তাহলে তো দেশের আইন কানুন আছে, এবং আইন কানুন আছে। এটা আবার বলতে পারেন আপনি যে এই আইনের ফাঁক দিয়ে তো অনেকেই বের হয়ে চলে যাবে। হ্যাঁ, সেটাও আছে। তো তার মানে কি, এই আইন কানুন যারা তৈরি করেন সেটা কিন্তু আমাদের রাজনীতিবিদরাই, তারা সংসদে বসে আইন তৈরি করেন। ওনারা যদি এই আইনটাই ঠিক করে তৈরি করেন, যে আমি আইনটা এমনভাবে তৈরি করব যে আমি জনগণকে রক্ষা করব, সেই সাথে আমি নিজেকেও রক্ষা করব। কিভাবে? আমি আইনটা এমনভাবে তৈরি করি যেন সেই আইন দিয়ে যেন সেই আইনের কারণে যেন আমি আমার বাউন্ডারির বাইরে যেন না চলে যাই, আমি যেন রেড লাইন ক্রস না করি। আইন কিন্তু আমরা দুই দিককেই, দুজনকেই কিন্তু রক্ষা করে, জনগণের অধিকারও রক্ষা করে, রাজনীতিবিদদেরও কিন্তু প্রোটেক্ট করে। কিন্তু দুঃখজনক হলো, রাজনীতিবিদরা যখন এই আইন প্রণয়ন করেন, তখন কিন্তু তারা নিজের আইনটা করে এমনভাবে যেন শুধুমাত্র নিজেকে ক্ষমতাবান তৈরি করার জন্য যে আইন, সেটাই তারা তৈরি করেন। এবং এইটা কিন্তু আমরা কিন্তু এই এই ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ আমি বলবো এই গত প্রথম অধিবেশনে কিন্তু আমরা এগুলি লক্ষ্য করেছি। তো এগুলি আর নতুন করে বলার কিছু নাই। তবে এই সরকারের কাছে এখন পর্যন্ত যা দেখা গেছে, তাদের ভিতরে এক ধরনের কিন্তু রিয়েলাইজেশন আছে যে তারা নিজেদের একটা সেলফ চেক তারা নিজেরাই দিচ্ছেন নিজেদের উপরে। আমি মনে করি এই সেলফ চেক থেকেই তাদের সেই রিয়েলাইজেশন আসবে, এবং সেই ক্ষেত্রে তারা হয়তোবা ভালো কাজ করতে থাকবেন, বা ঠিক কাজগুলি, ভালো বলবো না, ঠিক কাজগুলি হয়তো করতে থাকবেন। তো ১-১১-তে যে প্রসঙ্গে আসি আমি, সেটা যে ১-১১-তে কি হলো, ওই ভিলিফাই করার জন্য একটা প্রজেক্ট হাতে নেওয়া হলো, যে সমস্ত রাজনীতিবিদদের, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ রাজনীতিবিদদের, তাদের যত দুর্নীতি, তাদের যত অপকর্ম আছে, সেগুলির একটা তালিকা তৈরি করা হলো। এই তালিকা তৈরি করে দুটো সিডি বানানো হলো। এই সিডিটা জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়েছে। আপনি অনেকেই জেনে থাকবেন এই ব্যাপারটা। একটা সিডি ছিল আওয়ামী লীগকে নিয়ে, আর একটা সিডি ছিল বিএনপিকে নিয়ে, এবং এইটার প্রডিউসার ছিলেন, এখন কিন্তু সে জেলে। মানে উনাকে কিন্তু এখন উনি কিন্তু এখন মানে কি বলবো আপনার, উনি কিন্তু এখন রিমান্ডে আছেন। হ্যাঁ, যে আমাদের এক্স ডিজি উনি ছিলেন কিন্তু এটার মানে এটার প্রডিউসার। এই সিডিটায় তখন আচ্ছা, বিভিন্ন, তো এবং যখন তার কি উদ্দেশ্য ছিল? মানে আপনি এই যে আমি জিজ্ঞাসা করছিলাম সাইফুল আবেদিন, আকবর, তাদের কথা, মানে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকদের কথা, তাদের ব্যক্তিগত লোভ এবং উঁচু পর্যায়ে যাওয়ার ইচ্ছা আপনি বলছিলেন। এই মাসুদউদ্দিন চৌধুরী, তিনি তৎকালীন ডিজিএফআই প্রধান, তার আসলে কি উদ্দেশ্য ছিল এরকম করার? এইটা তো উনি নিজেও বলেছেন, এবং পেপার পত্রিকায় এসছে যে উনার কিছু ব্যক্তিগত যেমন ক্ষোভ ছিল যে উনি সেনাপ্রধান হতে পারেন নাই। এটা তার একটা, অ্যাকচুয়ালি সবাই সেনাপ্রধান হবে এটা সম্ভব না। সেনাপ্রধান এমন একটা পদ যেটার মধ্যে আপনাকে পেশাগত দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা অথবা আস্থা, সরকারের আস্থা অর্জন করতে হবে,
এবং তার পেশাগত যোগ্যতা থাকতে হবে এবং তার কাছে তার একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে। আমি একটা কথা বলি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে একটু যে এটাও কি সমস্ত জিজ্ঞাসা করবো যে আস্থাভাজন জি, হয়েই তো তিনি বিএনপির সময় নবম ডিভিশনের জিওসি হয়েছিলেন, বা ময়নিউ আহমেদ তিনি সেনাপ্রধান হয়েছিলেন, আস্থাভাজন হয়েছিলেন বলেই তো পরে সেই আস্থার মানে সবচেয়ে ক্ষতি যদি করে বিএনপিরই তো মনে হয় করলো। আর তারেক রহমানকে তো মানে প্রচণ্ড নির্যাতনের শিকার করেছে মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি নাকি সম্পর্কে আবার মামাও হন আর মানে জি, জি, তারেক জি, রহমানের তো। জি, জি, জি। মানে এত কিছু কেন করলেন তারা, তাদের স্বার্থ কি ছিল? আসলে আমাদের চাহিদার কোনো শেষ নাই, এটা হলো সবচেয়ে বড় প্রথম কথা। চাহিদার কোনো শেষ নাই। এখন আপনি আহ, আর একটা জিনিস হলো, বিএনপি তখনকার বিএনপি আমি বলবো, তারা খুব আমি বলবো কিছু কিছু কোনো না কোনো ঘরানার প্ররোচনায় বেগম খালেদা জিয়াকে কিন্তু মিসলিড করা হয়েছে। বেগম খালেদা জিয়া কিন্তু, আমি যতটুকু জেনেছি, উনি কিন্তু সবসময় সিদ্ধান্তগুলি নিতেন উনার ব্যক্তিগত বিচার বিবেচনার উপরে, কিন্তু শুধুমাত্র সামরিক বাহিনীর ক্ষেত্রে উনি কারো না কারো উপরে ভরসা করতেন। কিন্তু উনি যদি একটা সেটা কি তার পেশাগত ভাই পথ ধরে, ইস্কান্দার সাহেব? হ্যাঁ, ব্যাপারটা হলো যে উনি যদি একটা পেশাগত অ্যানালাইসিস করতেন, তাহলে এই জন্যই বলি যে আমাদের এই সমস্ত যখন অ্যাপয়েন্টমেন্ট হয়, আমরা এই ধরনের যখন পদায়ন করা হয়, এই পদায়নের জন্য একটা এমন একটা সিস্টেম থাকা উচিত যে সিস্টেমটা একটা নিউট্রালি বা নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সেখানে বসাবে। এই এই প্রসেসটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ভুল হতেই থাকবে। রাজনৈতিক নেতৃবৃন্দরা আবারও এই কি ভুল সেই ভুল করবেন এবং হয়েছে? এই ভুল কারণ থেকে তারা, ধরেন এবারও ক্ষমতায় আসার পর শুনেছি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কিছু রদবদল হয়েছে, পুলিশে হয়েছে, প্রশাসনে হয়েছে, মানে বাংলাদেশ ব্যাংকের কথা বলি সেখানে হয়েছে, দুদকের সব আগে যারা ছিল সব বিদায় হয়েছে, মানে অনেক জায়গায় এমনকি বিশ্ববিদ্যালয় না, হয়েছে। এগুলি দেখেন আপনি, এখানে অনেক পার্থক্য আছে। দুদকের যারা গেছে তারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছে। মানবাধিকার কমিশন থেকে যারা গেছে তারা কিন্তু স্বেচ্ছায় এই পদত্যাগ যে করেছে। ইসলামী ব্যাংকের আর কথা যাদের কথা বলছি তারাও সবাই স্বেচ্ছায় কিন্তু পদত্যাগ করেছিল তখন, পারিবারিক না, কাজ ওই ছিল তাদের ইত্যাদি ইত্যাদি কথা বলে তারা পদত্যাগ করেছে। কেউ বলে নাই ডিজিএফআই আমাকে চাপ দিয়েছিল ফলে আমি পদত্যাগ করেছি, এখন বলছে। না, 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 ওইটা বলবে না, এখন বলছে তো, রিপোর্টে তো এখন আসছে, সবাই তো বলতেছে, কিন্তু তখন বলতে পারে না। এখন তখন তো গলায় দড়ি তো ছিল, এখনো যে তারা ঠিক গলায় বলতে দড়ি ছিল। পারছে না, তাদের গলায় যে দড়ি নাই তার গ্যারান্টি কি? রাষ্ট্রপতিও এখন বললেন তো তাকে তারা, নাকি, তিনিও তখন বলতে পারেন নাই, এখন এসে অনেক কথা বলে দিচ্ছেন। মানে দড়ি তো সবারই গলায় কখনো না কখনো থাকে, কার না, গলা এবার সেটা হচ্ছে এখনকার ব্যাপার। দেখেন আপনি, এখন আমি বলি আপনাকে, এই যে মানবাধিকার কমিশন যখন তারা যখন একযোগে পদত্যাগ করলো, তারা কিন্তু এক সংবাদ সম্মেলন করেছে এবং তারা ব্যাখ্যা করেছে কেন তারা পদত্যাগ করেছে। ঠিক একইভাবে দুদক যখন পদত্যাগ করেছে, তারা বলেছে, তারা বলেছে যে আমরা কারো চাপে না, ওরা আসলে কারো চাপে তারা বলেছে যে নতুন সরকার এসছে এবং তারা অন্যান্য জায়গায়, যে যেমন মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে বিদায় হয়েছে, সেটা তাদের কাছে খুবই অপমানজনক মনে হয়েছে এবং তারা মনে করছিল যে যদি তারা ইচ্ছা করে পদটা ধরে রাখে, তাহলে হয়তো বা তাদেরকে এই ধরনের অপমানিত হতে পারে। এই জন্য তারা আগের থেকেই বলেছে যে নতুন সরকার এসছে, এখন তারা তাদের প্রধানমন্ত্রীর সচিবালয়ের তার 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 এটা এই দুদকটা তার হুম। অধীনে কাজ করে। সুতরাং তার ইচ্ছায় এই দুদক গঠন করা হবে। সুতরাং আমরা এখান থেকে সরে গেলে আমার মনে হয় সরকারের জন্য ভালো, তারা তাদের পছন্দ মতো বা তাদের মতো যোগ্য, তাদের মতে যারা যোগ্য তাদেরকে তারা নিয়োগ দিতে পারে। এই এই পটভূমিকা কিন্তু আছে, তারা কিন্তু বলে নাই যে, কিন্তু আগে যারা গেছে তারা কিন্তু এটাও বলতে পারে নাই যে তারা কেন যারা যাচ্ছে, তাদেরকে আগে সাইন করে নেওয়া হয়েছে যে, এবং আপনি দেখেন ডক্টর মোমেন, কিন্তু ওনাকে তখনও যখন কিন্তু বলা আমরা হয়েছে স্যার এরকমই আপনি চলে জানতাম, যাচ্ছেন কেন, তখন কিন্তু পত্রিকায় এরকমই আসতো। এখন যেমন ইনাদের ক্ষেত্রে যে কথাগুলো আসছে যে না, তারা আসলে, ইনারা তো লাইভ ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ, তো ইনারা তারাও এটার সাথে সংবাদ আমার মনে মাধ্যমে হয় বলেছে, মিলানোটা ঠিক হবে না। তারাও কিন্তু সংবাদ না, মাধ্যমে ওইটা বলেছে পারিবারিক কাজের চাপে আমি সময় দিতে পারছি না ব্যাংকে, এই কারণে আমি পদত্যাগ করছি ইত্যাদি। তখন আসেনি এই কথাগুলো? তখন কিন্তু এরকমই এসেছে। আহ, আসলে তখন তাদেরকে বলা হয়েছিল কি বলবেন, এর বাইরে কিছু বলতে পারবেন না, আমরা আসলে এটাই ছিল সবকিছু ইয়ে। পরে গিয়ে জানি যে কি হয়েছিল। হ্যাঁ, এখন এটাই হলো আমাদের, এই কালচার থেকে বেরোতে পারছি না আমরা, এটা একটা দুঃখজনক ব্যাপার। তো ১/১১ যেটা আমি আবার আসি ওই জি। পয়েন্টটায়, সেটা হলো ওই যে সেই সিডিগুলি তৈরি করা হলো এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে দেশের মানুষের কাছে একটা মানে পচে যাওয়া এক দল মানুষকে হিসেবে তুলে ধরা হলো। প্রশ্ন হচ্ছে, আমাদের তো কোনো আমরা কোনো নতুন নেতৃত্ব তৈরি করি নাই, কখনোই করি নাই, এবং কোনো রাজনৈতিক দলই নতুন নেতৃত্ব তৈরি হইতে দেয় না। কারণ তারা মনে করে তাদের নেতৃত্ব তৈরি হলে তারা তাদের অবস্থান মানে খুব মানে অস্থায়ী হয়ে যাবে বা এটা ঝুঁকির মুখে পড়বে। এই জন্য তারা সেখান থেকে যেতে চায় না। আপনি দেখেন কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, উনি মারা গেলেন, ওনার বয়স ছিল
82 বছর বয়স। উনি কিন্তু ওনার শেষ দিন পর্যন্ত উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিল। আপনি সারা বিশ্বের দিকে তাকান, আপনি দেখেন নেতৃত্বে কারা আছে, রাজনৈতিক নেতৃত্বে সেখানে কিন্তু একটা প্রসেস আছে যার মাধ্যমে আপনার নেতৃত্বে উঠে আসেন। সেই প্রসেসটার কিন্তু দুইটি জিনিস আমি সবসময় বলি, নেতৃত্বের দুইটা গুণ একেবারে মাস্ট। একটা হচ্ছে ইন্টিগ্রিটি, আর 2 নম্বর হচ্ছে কারেজ। কারেজ কোত্থেকে আসে? কারেজ কামস ফ্রম ইন্টিগ্রিটি অ্যান্ড কারেজ কামস ফ্রম নলেজ। তো এইগুলি যদি আপনি এটাকে অনেকেই মনে আমাদের করে এটা দেশে একটা কারেজ তাত্ত্বিক কামস ব্যাপার। ফ্রম ডিজিএফআই। নো, কারেজ কামস ফ্রম হাউ মাচ ইউ হ্যাভ, আপনি কত পাওয়ার আছে, কতটা লাঠিয়াল আছে আপনার কাছে, কয়টা লাঠিয়ালের পিস্তল আপনার ভূমিকায় তো কোমরে দেখা যায় থাকে সেটার ডিজিএফআই কে। উপরে। এটা এটা তো ডিজিএফআই, ডিজিএফআই একটা ইনস্ট্রুমেন্ট, এবং যেটা এই ধরনের ফিল্ড লেভেলের কারেজ দেখানোর মানে কাজ করে নাই। ডিজিএফআই যে কাজটা করেছে সেটা হলো সরকার, ডিজিএফআই এর মেইন কারণটা হলো ডিজিএফআই এর অ্যাকচুয়ালি রিপোর্টিং বস কে, সে কাকে রিপোর্ট করবে। ডিজিএফআই মানে কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। এটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন যে সামরিক ইন্টেলিজেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং তারা তাদের তাদের কাজই হবে রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হুমকি কোথার থেকে আসতে পারে সেটার উপরে তারা নজর দিবে, এবং ভেতর থেকে কি কি মানে কি কি ধরনের সাবভার্সিভ বা এমন কোনো ঘটনা ঘটছে কিনা যেটা রাষ্ট্রের প্রতিরক্ষাকে দুর্বল করে ফেলবে। এই এই দিকেই প্রশ্নের কিন্তু উত্তর তাদের একটু নজর দিবেন, দেওয়ার কথা ছিল। এই কাজটা কি ডিজিএফআই আদৌ করে? মানে আপনি শুরুতেই বলছিলেন দেশের বাইরে কোথাও থেকে হুমকি, এটা দ্বিতীয়বারের মতো বললেন, বা সম্ভাব্য শত্রু কারা সেটি তাদের বিবেচনায় নিয়ে এই কাজটি কি, যেটি আসলে তাদের কাজ, এটি কি ডিজিএফআই করে কখনো বা করে? আপনি যদি ডিজিএফআই এর গত 15 বছরের ইতিহাস দেখেন, তাহলে হয়তো বা এটা আপনি এটার ব্যাপারে আপনার মতামত খুব পরিষ্কার হবে। কিন্তু তার আগের দিকে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে তারা ঠিক অতটা মানে আমি বলবো যে তারা পথচ্যুত ছিল না। হ্যাঁ, তারা কিছু কিছু জায়গায় পথচ্যুত ছিল, যেমন জেনারেল এরশাদ ব্যবহার করেছেন ওনার রাজনৈতিক দল গঠনের ব্যাপারে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগের ব্যাপারে। এটা প্রথম কথা হলো যে এই কাজটা কিন্তু ঠিক না। আমাদের ডিজিএফআই এর যারা অ্যাকচুয়ালি কাজ করে তারা কখনো কিন্তু বুক ফুলিয়ে বা বুক উঁচিয়ে বলতে পারে না যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, সুতরাং এই কাজটা আমাদের করা ঠিক হবে না। এইটুকু বললেও কিন্তু তার অবস্থান নড়বড়ে হয় এত না। মেধাবী এই অফিসার, যেমন ধরনের আপনি সাইফুল ব্যক্তিত্বের আবেদিনের অভাব কথা ছিল। বলছিলেন, সোর্ড অফ অনার, বা খুবই ব্রিলিয়ান্ট অফিসার আকবর হোসেনের কথা বলছেন, তারা খুব এত ব্রিলিয়ান্ট মানুষজন মানে বুক ফুলিয়ে এটুকু বলতে পারে না, বরং এই কাজে সম্পৃক্ত হয়। অ্যাকচুয়ালি বুক ফুলিয়ে বলার জন্য কিন্তু ব্রিলিয়েন্সির দরকার হয় না। ওই তো আমি বললাম যে আপনার থেকে ইন্টিগ্রিটি জানতে হবে, এবং আপনার যদি আপনার মানে আপনার কি কনস্টিটিউশনাল ডিউটিটা কি। প্রথম কথা হলো যে ডিজিএফআই ইজ অ্যান ইনস্টিটিউশন। এটা কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না। যখন এই প্রতিষ্ঠানটার যারা নেতৃত্ব দেয় তারা যখন নিজেদেরকে ব্যক্তির সার্ভিস মানে সার্ভিসের জন্য দেওয়া হয়েছে এটা যখন তারা ভাবতে থাকেন, তখন কিন্তু এই বিপদটা দাঁড়িয়ে যায়। বর্তমানের যে চেঞ্জটা, এই যে 5ই আগস্টের পরে যে চেঞ্জটা, এইখানে বেশ পরিবর্তন হয়েছে। এবং আমি জানি যে বর্তমানে যে নেতৃত্বে যারা আসছেন এই পরিবর্তনের পরে, তাদের ভিতরে এই ধরনের রিয়েলাইজেশন, আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি জানি, যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তাদের যে মান, সেই মান এবং তাদের যে রিয়েলাইজেশন, এই দুটোকে যদি আমি এক জায়গায় করি, তাহলে আমরা হয়তোবা একটা বেটার ফিউচার এইটি আমরা কি দেখতে আপনি যাচ্ছি। 5ই আগস্টের পর বলছেন, নাকি 17ই ফেব্রুয়ারির পর, মানে মানে গত নির্বাচনের পর? আমি আমি 5ই আগস্টের পরেও বলবো কিছুটা পরিবর্তন এসেছে, আর 17ই ফেব্রুয়ারির পরে গুণগত পরিবর্তনের পথে, এইটুকু বলবো। কারণ 5ই আগস্টের এটা পর আমার আমার ধারণা। অনুষ্ঠানেই অনেক নেতাকর্মীরা বলেছেন, মানে গণ অভ্যুত্থানে তারাও নাকি ডিজিএফআই নানান হুমকি ধামকি পেতে থাকতেন আর কি, ইত্যাদি। হ্যাঁ, আমি বলেছি আপনাকে যে ওই যে এটা তো একটা এটা একটা মেকানিজম ছিল। এই মেকানিজমটা কাকে কাকে ইনফ্লুয়েন্স করতো। সমস্যাটা হলো কি, যে আপনি যখন একটা প্রতিষ্ঠানের তার যখন ট্র্যাডিশন চেঞ্জ করে ফেলেন আপনি, পরে যারা আসে তারা ওই ট্র্যাডিশনটাকে ফলো করার চেষ্টা করে। কেউ কিন্তু নেতৃত্বে যারা আসেন তাদের কিন্তু কাজ আমি ফিল করি, তারা কিন্তু ফেরত এসে তাদের অবস্থান নেওয়ার পরে কিন্তু তাদের নিজেকে জিজ্ঞেস করা উচিত আমার কি দায়িত্ব হওয়া উচিত। সুতরাং সেই দায়িত্ব অনুযায়ী কিন্তু আমার পরিবর্তনগুলি সাধন করতে হবে। তো আমি যদি মনে করি, প্রথম কথা হলো যে ডিজিএফআই এমন একটা গোয়েন্দা সংস্থা, কিন্তু একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটা শুধু রাষ্ট্রের জন্য না, এটা রাষ্ট্রের মানুষের আস্থা অর্জন করতে হয়। আপনি এই প্রতিষ্ঠানের সদস্যরা যখন
ইতিপূর্বে মানে গত 15 বছরে আমি দেখেছি যেটা, সেই প্রতিষ্ঠানের সদস্যরা যখন এই দেশের মানুষের স্বার্থের তাদের তাদের তাদেরকে রক্ষা না করে তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, হুম। তখনই এটা একটা বিরাট হ্যাঁ, গত তখন কিন্তু 15 এই বছর কেন প্রতিষ্ঠানটা বলছেন? আপনি তো সেই বললেন আস্থার তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু। মানে তারও আগে তার মানে? আমি মানে আমি আপনি বলছিলেন যে গত 15 বছর বলছেন কেন? কারণ আপনি তো বলছিলেন যে 15 তত্ত্বাবধায়ক বছর, সরকার হ্যাঁ, থেকে ওটা শুরু। অ্যাকচুয়ালি 2007 থেকে এটা শুরু হয়েছে, 2007 থেকে। হুম, বিকজ তারাই কিন্তু প্রভোগ করেছে, ওই যে তখন যে লিডারশিপ ছিল তারা কিন্তু প্রভোগ করেছে। এখন কারা আসে? তারা তারা হলো এমন এক স্তর থেকে করেছে যে তারা মনে করতো যে এই স্তর থেকে হয়তো বা আমরা আগাইতে হলে আমাকে কিছু এক্সট্রা আমাদের পারফরমেন্স দেখাতে, এই যে সেটাই বলে, এটা হলো উচ্চাভিলাষী মানে তার তার পার্সোনাল প্রোগ্রেস আর কি, নিজের পদোন্নতির জন্য তারা এই ধরনের কাজ করে থাকে। বাট হুম। এটা যে প্রতিষ্ঠান, যে এটার কারণে যে তারা যে দুর্নাম মানে কামাচ্ছে, এই ব্যাপারে কিন্তু তারা অতটা চিন্তিত না। সুতরাং তাদের অধীনে যে মেকানিজমটা আছে, সে পুরো মেকানিজমটাই কিন্তু তার জন্য কাজ করতে থাকে, যার ফলে পুরো প্রতিষ্ঠানের এই বদনামটা চলে এসছে। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান কিন্তু কখনো আহ, ভালো বা, আমি আগেও বলেছি এটা, যে প্রতিষ্ঠান ভালো বা খারাপ এটা নির্ভর করে কিন্তু প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের কর্মকাণ্ডের উপরে। সুতরাং আমরা প্রতিষ্ঠানকে এখন আমরা প্রায়ই ধরেন দেখি, মানে যেমন এখানেই কিছুদিন আমার আগে প্রশ্ন, শেখ হাসিনার সময় যারা কাজ করলো বা আওয়ামী লীগ সরকারের সময় যারা, তারা তাদের মানে তাদের সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ। কারণ তারা আসলে প্রতিষ্ঠানে যুক্ত হয়ে যেই কথাগুলো এখন উঠে আসে আকবর হোসেন সাইফুল আবেদিন সাহেবদের সম্পর্কে, তাতে বোঝা যাচ্ছে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ। তার আগে আপনি বলছেন 11-11 সময়, হ্যাঁ, মাসুদউদ্দিন চৌধুরী বা মামুন খালেদ বা মইনু আহমেদ, তাদের ব্যাপারটা তারাও প্রশ্নবিদ্ধ। তারও আগে এসে আবার দেখা যায় তখন যখন 21শে আগস্টের ঘটনা ঘটে, তখনও দেখা যায় তৎকালীন ডিজিএফআই প্রধান রেজ্জাকুল সাহেব, তিনিও না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। তখন রেজাক, না, উনি ছিলেন এনএসআই এর প্রধান ছিলেন তখন। আচ্ছা। রেজাকুল হায়দার সাহেব ছিলেন এনএসআই এর একজন ডাইরেক্টর ছিলেন তখন। হ্যাঁ, হ্যাঁ। ডিজিএফআই এর উনি ছিলেন, ডিজিএফআই ছিলেন সাদেক হাসান রুমি। আচ্ছা, হুম, আচ্ছা। উনি 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 অ্যাকচুয়ালি উনি উনি ওনাকে কোথাও আমরা দোষারোপ মানে আওয়ামী লীগ যে তদন্তগুলি করেছে সে তদন্তের মধ্যেও ওনার নাম আসে নাই কোথাও। কিন্তু আবার মানে সেখানে যে সাক্ষ্য দিয়েছিল, তিনিও ডিজিএফআই এর কর্মকর্তা, জনাব মিজানুর রহমান, তিনিও বলেছিলেন ডিজিএফআই কিভাবে এখানে সম্পৃক্ত হয়েছে। মানে এখন যেভাবে সাক্ষ্য দিচ্ছে, তখনও সাক্ষ্য এসেছিল ডিজিএফআই কিভাবে সম্পৃক্ত হয়েছে হ্যাঁ, এই এই কাজগুলো এই বা জন্যই আমি বলছি কর্মকর্তারা। যে এই যে এটা আসছে কোত্থেকে, আপনি দেখেন এটা আসছে কোত্থেকে, এটা আসছে কিন্তু সেই প্রেসিডেন্ট এরশাদের ইনভলভমেন্ট, সে ডিজিএফএ কে যেভাবে ইনভলভ করে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ডিজিএফএ কে এভাবে ইনভলভ করেন নাই। যার ফলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু ডিজিএফআই এর উপরে কোনো ঝড়ঝাপটা আসে নাই, বা ডিজিএফআই কে কিন্তু দায়ী করা হয় না কোনো ব্যাপারে। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বেগম নিজের খালেদা জিয়ার সময় ব্যক্তিত্ব, হয়েছিল। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল। হ্যাঁ, তারপরে তো অ্যাকচুয়ালি ওই প্রেসিডেন্ট এরশাদের পর থেকে এটা কন্টিনিউ শুরু করেছে, এই যে ডিজিএফআই একের পর এক গভর্নমেন্টকে। কিন্তু আমি বলবো এরশাদের পতনের পরে কিন্তু সেনাবাহিনীতে একটা রিয়েলাইজেশন এসেছিল যে তারা আর রাজনৈতিক নেতৃবৃন্দের ক্রীড়ানক হতে চায় না। কিন্তু এই তারপরেই পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরপরই কিন্তু ওই যে আমি বলি কিছু উচ্চাভিলাষী মানুষ, তারা তাদের নিজেদের স্বার্থে নিজেদেরকে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাওয়ার চেষ্টা শুরু করে, এবং সেখান থেকেই কিন্তু, এবং যখনই আপনি আপনার প্রথম কথা হলো কি যে আপনার নেতৃত্বের জন্য আপনি কাকে সিলেক্ট করবেন সেটার প্রসেসটা যদি পেশাগত মানে পদ্ধতির মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ভুলগুলি হয় না। যখন পেশাগত দক্ষতার বাইরে ব্যক্তিগত আনুগত্য প্রাধান্য পায়, তখনই কিন্তু এই ঝামেলাগুলি শুরু হতে থাকে। এখান থেকে যদি আমরা বের না হতে পারি, তাহলে আগামীতেও কিন্তু তাহলে এই এক ভুলগুলি এগারো হতে থেকে যেহেতু শুরু, আপনি বলছেন মানে 11-11 চয়েসগুলো এরকম মানে ভুল, অন্য কিছু 11 থেকে বিবেচনা অ্যাকচুয়ালি করছে। যে আপনার 11 থেকে হলো কি, 11তে যেগুলো হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ডেকে এনে, রাজনীতি নেতৃবৃন্দকে ডেকে এনে তাদেরকে আই মিন ইন্টারোগেশনের নামে কাউকে মামলা দিয়ে, কাউকে আর্থিক দণ্ড দিয়ে, এই যে একটা ইল্লিগাল কালেকশন অফ মানি, এখান থেকেই কিন্তু আসলে আচ্ছা, সেই মানিগুলো কি DFI হয়েছে? যারা, সেই যে হ্যাঁ, কালেকশনগুলো, মানিগুলো, সেই অর্থ? এগুলি তো আমরা এগুলি আমরা এগুলো তো সবকিছু আমরা ওই সময় জানা যায়নি, পরে জানা গেছে যে এটা সরকারি কোষাগারে জমা হয়েছে। কিন্তু সরকারি কোষাগারে জমা হবে, সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য কিন্তু আপনার হেড আছে, যে আপনি একটা ইচ্ছা করলে আপনি কোথাও কিছু জমা দিতে পারবেন না। এটা এই জন্যই
এ, যেমন মনে করেন পুলিশ যদি কোনো অপারেশনে যায়, সে যখন কোনো অর্থ উদ্ধার করে, তার কিন্তু একটা আইনি প্রসেস আছে, সে আইনের মাধ্যমে সে সরকারি কোষাগারে জমা দেয়। কিন্তু সেনাবাহিনী যখন উদ্ধার করে, তার তো কোনো অ্যাকচুয়ালি আইনি ভিত্তি নাই। এটা একটা বিরাট সমস্যা। সুতরাং তাকে কিন্তু আবার সেই পুলিশের কাছেই যেতে হয়, এবং তখন তাকে একটা গল্প সাজাইতে হয়, যেটা এই টাকা কোথা থেকে পেলো বা কিভাবে। এবং যতক্ষণ পর্যন্ত এটা পুলিশের কাছে না যাবে, ততক্ষণ তো এটা 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 তো খুবই একটা ঝুঁকিপূর্ণ তহবিল, এটা যে কেউ সরায় ফেলতে পারে। এবং আমরা এটা সত্য মিথ্যা জানি না, তবে এই ধরনের অনেক ঘটনা আমি মুখরোচক গল্প হিসেবে বিভিন্ন সময় আমরা শুনেছি। বাট এটার আমি বলবো যে সত্যতা যাচাই করা আমার পক্ষে জি, সম্ভব না। সত্যতা যাচাই করা আসলে সম্ভব কিভাবে? কত কিন্তু টাকা যে কিন্তু এটার বিশ্বাসযোগ্যতা থাকতেও পারে, থাকতেও পারে। কারণ জি, যারা ভুক্তভোগী তারা বলেছেন কার কার দ্বারা তারা নিগৃহীত হয়েছেন। আচ্ছা, হ্যাঁ। এখন ধরেন এই যে হুমকি ধামকির কথাগুলো এখন যেটা আসছে তা যে এখন দেন আমি আপনার কথা জ বলি একটা জিনিস, এই 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 জায়গাটা আমি বলি। 11-এর সময় যখন এটা হলো, তখন কিন্তু আওয়ামী লীগ দেখলো যে আরে ডিজিএফআই তো এমন একটা অ্যাপারেটাস, যাকে দিয়ে আমি মানুষজনকে দমন করতে পারি, কাউকে ভীতি দিতে পারি, হুম, তার কাছ থেকে অর্থ কামানো যায়, তাকে জেলে ভরা যায়, যা খুশি করা যায়। এই তখন থেকেই কিন্তু, এই 2009 থেকে কিন্তু এই মানে এম্পাওয়ারমেন্ট। এখন এই এম্পাওয়ারমেন্টের আবার একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইখানে আমাদের একজন সিনিয়র অফিসার, যিনি এখন পলাতক, উনি এক প্রথম ডিজিএফআই, উনি এটার মধ্যে উনাকে প্রমোশন দিয়ে এখানে নিয়ে আসা হলো। আসার পরপরই কিন্তু উনি যেহেতু 1-11-র ফর্মুলাটা জানতেন, সুতরাং তাকে দিয়ে অ্যাকচুয়ালি এই যাত্রাটা শুরু। এবং তখন উনি যখন ডিজি হলেন, তখন এই সাইফুল আবেদিনকে তার স্টাফ অফিসার হিসেবে নিয়ে গেলেন। কারণ এই স্টাফ সাইফুল আবেদিন এবং উনি দুজনে মিলেই ওই 1-11-র সময়, যে উনি ছিলেন চিফ কোঅর্ডিনেটর এই সমস্ত পলিটিক্যাল লিডারদের বিরুদ্ধে কেস সাজানোর, দুর্নীতির মামলা সাজানোর যে আর্কিটেক্ট, এটা উনি ছিলেন। সুতরাং উনি যখন ডিজিএফআই হলেন, উনি কি করলেন, আওয়ামী লীগের বাক্সটা বন্ধ করে দিলেন, যে এটা নিয়ে আর কথাবার্তা হবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এখন উনি বিএনপির বাক্স খুললেন, এবং বিএনপির যত যা আছে বিএনপির সাথে কানেক্টেড, এভরিবডি ওয়াজ এফেক্টেড। এর থেকে ব্যবসায়ী বলেন, ব্যাংকার বলেন, রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক কর্মী বলেন, কেউ এর থেকে বাদ নেই, এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্যবৃন্দ। এবং আমি বলবো যে তার যে আচ্ছা, 2 সন্তানের আচ্ছা, বিরুদ্ধে যে 5ই অভিযোগ, আগস্টের পরে কি 5ই আগস্টের পরে কি ওইভাবেই কিছু একটা হয়েছে যে এখন যেহেতু তারা বিতাড়িত, পলাতক, না অতএব না, তাদের এটা হয় নাই, ব্যবসাটা এটা খুবই হয় নাই, না এটা হয় নাই। এইখানেই চেঞ্জটা, পরিবর্তনটা এইখানেই, যে তারা ওই বিজেএফআই এর ওইখান থেকে শিক্ষা নিয়ে 5ই আগস্টে এই পরিবর্তনটা এসেছে, এবং তারা আর কোন রকম পাবলিক কোনো অ্যাক্টিভিটিসে তারা আর নিজেদেরকে ইনভলভ করতো না। করতো কিন্তু তো। তারা ওই যে যেটার হুমকি মধ্যে ধামকি এখন যে দিত অভিযোগ যেটা, নেতাদেরকে, সেটাও তো শুনতাম না। নেতারা অন্তত বলতেন, অনেকেই তো বলেছেন যে ডিজিএফআই থেকে তারা আমি নানা রকম বলবো যে সেই যে একটা খুব ধ্বংসাত্মক যে একটা অবস্থা ছিল, মানে 15 বছরের, সেখান থেকে একটা দ্রুত কিছু সরে এসছে। কিন্তু এটা সম্পূর্ণ, আমি বলবো, ত্রুটিমুক্ত হয় নাই তখনো। এই ত্রুটি মুক্তির প্রসেসটা এখনই কিন্তু অ্যাকচুয়ালি সময় দেখার, যে নতুন যে নেতৃত্ব আসলো যারা এই গোয়েন্দা সংগঠনের, তারা নিজেদেরকে কিভাবে শুধরে নেয়। এটার জন্য আমাদের এটা তো অ্যাকচুয়ালি এই 15 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল কিন্তু আপনি একদিনে শেষ হবে না। এখানে অনেক গবেষণা করতে হবে তাদের নিজেদের মধ্যে। আমি আরেকটা কথা বলি আপনাকে, সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান, যখন আমরা খুব ইয়াং অফিসে ছিলাম, আমরা কিন্তু দেখেছি যে আমাদের প্রতিষ্ঠানে যে আমরা যে একেবারে ত্রুটিমুক্ত তা কিন্তু না, আমাদেরও কিন্তু অনেক ভুল ত্রুটি আছে। কিন্তু সেনাবাহিনীর একটা স্বভাবসুলভ ভাব ছিল যে তারা তাদের নিজেদের ত্রুটি বের করার জন্য তাদের একটা পদ্ধতি আছে, এবং তারা কিন্তু এটা অফিসিয়ালি করে। এবং আমি বলবো যে আমাদের সবসময় দেখবেন, যে কোনো ধরনের দুর্ঘটনা হলেই বা ঘটনা হলেই তদন্ত আদালত হয়, এবং এই তদন্ত আদালত কিন্তু মোটামুটি যে আহ, আমি বলবো যে 90% তারা চেষ্টা করে যেটা নিরপেক্ষ থাকতে, এবং সত্যিকার অর্থে দোষী ব্যক্তি তারা বের করার পরে আমাদের পেশাগতভাবে কিন্তু শাস্তি দেওয়ার পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতি অনুযায়ী তারা শাস্তিপ্রাপ্ত হয়। এবং যে ভুল ত্রুটি কি কারণে এই ভুলগুলি হলো, যারা ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও তাদেরকে কিন্তু সেই কমান্ড রেসপন্সিবিলিটি যেটা বলি আমরা, সেই রেসপন্সিবিলিটির কারণে তারা কিন্তু প্যানালাইজড হয়। এবং তারা দেখা গেছে এই সমস্ত কারণে অনেক ভালো ভালো অফিসারের আপনার ক্যারিয়ার মুখ থুবড়ে পড়ে গেছে মাঝপথে, এই সমস্ত
তাদের উদাসীনতার কারণে। সুতরাং সেনাবাহিনীর যে ভিতরে যে প্রসেসটা, এই জি, প্রসেসটা কিন্তু সেই সবসময় প্রসেসটা চালু কি ছিল, যে কিন্তু সবসময় চালু কিন্তু ছিল, আমি মাঝখানে বলি কখন আপনাকে, থেকে সেই প্রসেসটা গেল সেটি জানার জন্য আমি আরেকটা এটা একটু এটা একটু সেটা আমি প্রশ্ন সেটা অ্যাড করে দিই, একটু প্রশ্ন হ্যাঁ, অ্যাড করে দিই। জি ধরেন বলেন। একটা ঘটনা মনে পড়লো, তনু হত্যাকাণ্ড কুমিল্লা সেনানিবাসে। তারপরে জি কি সেনাবাহিনী এরকম কিছু করেছিল? কারণ তারপরে আমরা কিন্তু না, কিছুই এই জানি না। এই এই- এই- এটাই প্রমাণ করে যে ওই যে আমি যেটা বললাম যে এই যে অবক্ষয়, যেটা এই অবক্ষয়ের কারণ কিন্তু তনু হত্যার সত্যিকার হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন না করা এবং এটাকে চেপে যাওয়া, এটা হলো তার একটা প্রমাণ। তনু হত্যার চেপে যাওয়া, এবং এই যে একটা মেয়ে, সে একটা তার নির্যাতনের শিকার হয়ে মারা গেল, এটার জন্য প্রথম কথা হলো একটা জীবন গেছে, এক। দুই নম্বর হচ্ছে একটা একটা ইয়াং মেয়ে, তার জীবনের অনেক স্বপ্ন ছিল, সেটাকে কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু একটা সংগঠনের, আমি বলবো যে তার ভাবমূর্তির উপর একটা বিরাট আঁচড়। এই ঘটনার যদি সত্যিকার বিচার হতো, তাহলে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল হতো, কিন্তু তা না করে এটাকে চাপিয়ে দেওয়াটা একটা বিরাট ভুল হয়েছে, যেটা যেটার ভোগ, যেটার পরিণাম এখন আমরা ভুগছি। এই যে চেপে অর্থাৎ যাওয়াটা বিশাল এখন ভুল হয়েছে। আমরা শুনলাম যে অবশ্যই আমরা শুনলাম এই যে যখন এই মানে অভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যখন বড় বড় সেনা কর্মকর্তাদের আদালতে নেওয়া হলো, তখন আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, তিনি তার কাছে নাকি মানে তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন তার কাছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন এই অফিসারদেরকে আদালতে না তুলতে, এমন অনুরোধ মানে তিনি করেছিলেন। এখানেও কি চেপে যাওয়ার কোনো প্রসেস ছিল? আমার কথা হচ্ছে যে এটা ব্রিগেডিয়ার আমান আজমি যে বক্তব্য দিয়েছেন ওটা আমরা শুনেছি। আমি যদি সেনাপ্রধান যদি ওনার কাছে, প্রথম কথা হলো যে এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ধারণা, সেনাপ্রধান তার কাছে যেটাই করুক না কেন, ইট শুড নট বি কামিং টু পাবলিক, এবং এখানের মধ্যে বীরত্বেরও কিছু নাই। সেনাপ্রধান যদি তাকে কিছু বলে থাকে, তার নিশ্চয়ই তার একটা বিচার আচার আছে, যে কারণে উনি বলেছেন, কারণ উনি একটা সংগঠন চালান, হি ইজ এন ইনস্টিটিউশন, এটা মনে রাখতে হবে। উনি ভুল করলে এটার দায়ভার সংগঠনের উপরে পড়বে, এটা ঠিক, কিন্তু ওনার ভুলগুলি কিন্তু, বা এটা কি ভুল নাকি এটার ওনার একটা এটা কি ওনার উনি বাধ্য হয়েছেন কোনো গ্রেটার কারণে, এটা কিন্তু ওনার জায়গায় না বসলে কিন্তু অন্য কেউ বুঝবে না এটা। আমি টেবিলের আর এক প্রান্ত থেকে আমি ওয়াকারুজ্জামানের চোখ দেখতে পাবো না। ওয়াকারুজ্জামান সাহেব, উনি ওনার চোখ দিয়ে যা দেখেন, আমি কিন্তু তা দেখি না। সুতরাং আমি অনেক কিছুই বলতে পারি, এরকম লাখো মানুষ অনেক কিছু বলতে পারে, বাট যখন উনি যে চেয়ারে বসে আছেন, সেখান থেকে উনি কি করতে হবে, এটার যুক্তি তার থেকে, কারণ সে তো অনেক আরো অনেক তথ্য তার কাছে আছে, আমার কাছে তো তার নাই। ওনার কাছে অনেক কম্পালশন আছে। ওনার দায়িত্ব ছিল যে তাহলে কি আপনার যে মনে হচ্ছে দেশকে, যে দেশের সেই ভিতরে তথ্যটা স্থিতিশীলতা রাখা। জেনারেল মানে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তিনি যখন পাবলিকে আনেন, এটা অনুচিত হয়েছে? অবশ্যই এটা অনুচিত আমি মনে করি। আচ্ছা। আমি এটাকে উচিত মনে করি না, এটা প্রিন্সিপালি এথিক্যালি ইট ইজ নট কারেক্ট। বিকজ কি করছেন উনি, উনি কিন্তু একটা সেনাপ্রধানকে কিন্তু মানে আপনার অবনমিত করলেন। সেনাপ্রধান ইজ নট ইন্ডিভিজুয়াল ওয়াকার, এটার প্রতিষ্ঠান। এবং উনি, এটার মধ্যে বীরত্বের কিছু নাই। সেনাপ্রধান আমাকে রিকোয়েস্ট করেছে, আমি তার কথা মানি নাই, এখানে বীরত্বের কিছু নাই। কিন্তু এটা বলাটার মধ্যে আমার মনে করি যে এটা ওনাকে ছোট করা হয়েছে এটা ব্যাপারে। উনি যদি কিছু রিকোয়েস্ট করেও থাকে, এবং সেটা যদি উনি উনি বলতে পারতো যে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, বাট আমি এটা আমি মানতে পারিনি নীতিগতভাবে, দ্যাটস এনাফ। কিন্তু আপনাকে বলতে হবে না যে ওয়াকারুজ্জামান আমার কাছে আসছিল, উনি আমাকে রিকোয়েস্ট করছেন। আই থিঙ্ক দিস ইজ নট কারেক্ট। আমি, এটা আমার ব্যক্তিগত মত, হি মে নট লাইক ইট, বাট আমি হলে আমি করতাম না এটা। আচ্ছা। আমি যদি এরকম পরিস্থিতি থাকতাম, আমার কাছে যদি ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি অ্যাপ্রোচ করতেন, উনি আমার জুনিয়র, কিন্তু আমি উনার, উনি জুনিয়র হোক আর যাই হোক, উনার চেয়ারটা তো আমার কাছে সম্মানিত। ইট ইজ দি চেয়ার অফ চিফ অফ আর্মি স্টাফ, এবং শুধু তাই নয়, হি ইজ চিফ অফ আর্মি স্টাফ, এবং উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন ওই সময়, উনি অনেক ভুল করতে পারেন, কিন্তু উনি কতগুলি কাজ করেছেন, যেমন জাতির যে মানে আপনার স্থিতিশীলতা, দেশের স্থিতিশীলতা একটা বিরাট ব্যাপার ছিল। এখানে অনেক রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হতে পারত। এখন ওনাকে অনেকে দায়ী করতে পারেন, আমি কিন্তু ওনাকে তখনকার পরিস্থিতি হ্যান্ডেল করার, ওই পরিস্থিতিতে যদি আমরা আবার ফেরত যেতে পারি, যেটা সম্ভব না, তখন আমরা বুঝতাম যে উনি কি ধরনের জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। জি, So, স্পষ্ট। ওনার অনেক মানে একটা কম্পালশন। জিনিস বুঝলাম যে সেনাবাহিনীতে ব্যক্তিগত পর্যায়ে কথা বলার সুযোগ থাকে, আবার অফিসিয়ালি আয়োজন করে বা সভা করে সেখানেও কথা বলে সিদ্ধান্ত নেবার যে জায়গাগুলো, সেগুলো হয়ে থাকে। সেটা আমরা 5ই আগস্টের হ্যাঁ, আগেও দেখেছি, যেটা খুব আলোচনা হয়েছিল যে জি জি। সেখানে সেনা মানে তো এরকম যদি সুযোগ থাকে, তো যখন এত গুম খুন হচ্ছিল, আয়নাঘরের ঘটনা ঘটছিল, বা যখন ধরেন 1-11 সময় ব্যবসায়ীদের ধরে এনে এরকম রীতিমতো চাঁদাবাজির মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল,
বা তারও আগে যে ঘটনাগুলোর কথা বলছিলাম, তখন কেন সেনাবাহিনীর মধ্যে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কথা আমি বলেনি, আপনাকে কিছু একটা হয়নি? উদাহরণ দিই শুধু। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ছিলেন সিজিএস। উনি যখন এই ১১ যখন হয় উনি সিজিএস ছিলেন। উনি জেনারেল মইনু আহমেদের এই সমস্ত কর্মকাণ্ড পছন্দ করেন নাই, যার ফলে উনি কোনো রকম জেনারেল মইনু আহমেদের কোনো সভায় উনি এই ধরনের এই মানে রাজনীতিবিদদের বিচার আচার সংক্রান্ত কোনো সভায় উনি যোগদান করেননি। এবং পরে এক সময় উনি কিন্তু উনি ব্যক্তিগতভাবে উনি ওনার কাছে অ্যাপ্রোচ করে উনি ওখান থেকে সরে গেছেন। তো আমার কথা হচ্ছে যে আপনি পাবলিকলি আপনি রিভোল্ট করার কোনো সুযোগ নাই। আপনি যদি কোনো দায়িত্ব আপনি মনে করেন যে এটা আপনার আপনার নৈতিকতার বিপক্ষে যাচ্ছে, তখন কিন্তু আপনি সেখান থেকে সরে আসাটা যেভাবেই হোক সরে আসাটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশ করে যে আপনি এই কর্মকাণ্ডের এই অনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসাবে আপনি নিজেকে জড়াতে চান না। অবসরে যাওয়ার আমি পরে মনে অবশ্য করি অনেক যে কিছুই তিনি পাবলিক করেছেন। অবসরে যাওয়ার পরে মানে সম্প্রতি ৫ই আগস্টের পরে অনেক কিছুই তিনি পাবলিক এটা করেছেন। তার এটা মধ্যে এটা একটা ওনার বিষয়, ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি ওটা নিয়ে আই ক্যানট অ্যাকচুয়ালি কমেন্ট অন হিজ পার্সোনাল। উনি উনি করেছেন, পাবলিক করেছেন, এটা এটা ইটস হিজ জাজমেন্ট। আমি এটার ব্যাপারে আমার কিন্তু কোনো যা মন্তব্য নেই। পাবলিক করেছেন তার মধ্যে একটা হচ্ছে ওই যে ডিজিএফআই এর অফিসেই নাকি র তারা অ্যাক্টিভলি কাজ করতো, র এর কর্মকর্তারা তারা কাজ করতেন, তাদের জন্য একটা সভা কক্ষই নাকি তারা ব্যবহার করতেন, এরকম মানে আর এরকম ঘটনা যখন ঘটতো। আর যখন আর যখন সেনাপ্রধান ছিলেন তখন আর আমি চাকরিতে নাই, সুতরাং ওই তথ্যগুলি জানা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এটা লোকমুখে প্রচলিত, এবং উনি যখন সেনাপ্রধান হিসেবে এটা যখন বলেন তখন নিশ্চয়ই এটার ভিতরে কোনো সত্যতা আছে, না হলে এটা উনি বলবেন কেন? কিন্তু তিনি সেনাপ্রধান কারণ হিসেবে এটা কিছুই তো করতে পারেন না। না, উনি তো অ্যাকচুয়ালি ওই যে সেই ডিজে ফাইটা হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটাই এই এই পরিবর্তনগুলি এখন আগামীতে প্রয়োজন। যেমন আমি আপনাকে বলি, ডিজিএফআই যেহেতু ডাইরেক্টর ফোর্সেস অফ ইন্টেলিজেন্স, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার চেইন অফ কমান্ড হওয়ার কথা হলো, এটার বস হওয়ার কিন্তু একটা মিলিটারি কমান্ডার হওয়ার কথা, অর্থাৎ আন্তঃবাহিনী প্রধান যিনি, তার কাছে উনি রিপোর্ট করার কথা। কিন্তু তা না করে উনি রিপোর্ট করতো সরাসরি প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে, যার মানে স্থায়িত্বকাল অনলি 5 ইয়ার্স, এবং যার প্রফেশনাল, আমি বলবো পেশাগত টেকনিক্যাল বিষয়গুলি, যেটা তার মানে আমি বলবো যে যেটা তার অবশ্যই সেটার একটা উনি যে একটা এই এই অ্যাকচুয়ালি গোয়েন্দা প্রতিবেদনটাকে আপনার তৈরি করে ঠিক ঠিক যেটুকু রাষ্ট্রপ্রধানের প্রয়োজন ততটুকুই তাকে জানানো হয়। বাকি পুরো প্রসেসটা তাকে জানার কথা না, কারণ যখন আপনি একজন ব্যক্তি, সে তার কোনো চেইন অফ কমান্ড না থাকাতে সে যখন একটা রাষ্ট্রপ্রধানের সাথে যোগাযোগ করা শুরু, তখন কিন্তু রাষ্ট্রপ্রধান তখন কিন্তু মানে সে তার গুরুত্ব পাবার জন্য কিন্তু এই এই যে এটাই হলো ইঁদুর দৌড় ডিজিএফআই এর। এখানে যে যত রাষ্ট্রপ্রধানের কাছে যেতে পারে তার তত উপরে ওঠার মানে সুবিধা। কিন্তু এটাই হলো কিন্তু আমাদের। আমাদের তো ভবিষ্যৎ মানে অতীতে দেখা যে যে যত এই ইঁদুর দৌড়ে এভাবে রাষ্ট্রপ্রধানের কাছে তাদের একটা পরিণতিও হয়ে গেছে, মানে সেটিও বেশ হ্যাঁ, বাট বেশ ওইটা অনেক ওইটা দিন আবার ধরে ওই এই যে আমি ঘটনাগুলো বললাম ওটা চলছে। কেউ মনে রাখে না, ওটা কেউ মনে রাখে না। আচ্ছা, তো ওই যে মানে যেটি ইকবাল করিম ভূঁইয়া বললেন যে র অফিস করতে, এই র চেনার উপায় কি ছিল, মানে কি থাকে র যাতে এটা বোঝা যায় এই যারা র। চেনার চেনার তো উপায় কিছু নাই, চেনার উপায় কিছু নাই। এটা নির্ভর করে যে আপনার প্রত্যেকটা দেশেরই রাজনৈতিক যেমন আপনি মনে করেন MI6 এবং CIA তারা একে অপরকে সহযোগিতা করে, কিন্তু MI6 এর যদি কেউ CIA এর উপরে স্পাইং করে তাহলে কিন্তু এটা বিরাট অপরাধ, এবং তাকে তারা যুক্তরাষ্ট্রে যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার আইনে বিচার হবে, স্পাইং আইনে বিচার হবে। ঠিক একইভাবে আপনি আপনার গোয়েন্দা প্রতিষ্ঠান, আপনার ভিতরে একটা তথ্যের আদান প্রদান থাকতে পারে, কিন্তু সেই তথ্য কতটুকু দিব সেটা কিন্তু নির্ভর করবে সেই গোয়েন্দা বাহিনীর তার অগ্রাধিকারের উপরে, তার সেন্সিটিভিটির উপরে। সে কি কি তথ্য আপনি তার সঙ্গে এক্সচেঞ্জ করবে সেটার সিদ্ধান্ত কিন্তু তার নিজের। রর কাছে যদি আমি যদি এখন সবকিছু আমি খাতা খুলে দিই রয়ের কাছে, এটা তো আমার দুর্বলতা। এবং রও একটা এক্সপেকটেশন, র তো চেষ্টা করবে সবকিছু জানতে আমার কাছ থেকে, কিন্তু আমি ঠিক করবো যে আমি কতটুকু রকে বলবো। এই যে জাতীয় তথ্যের গোপনীয়তা, এটার দায়িত্ব তো সেই গোয়েন্দা দপ্তরের যে প্রধান, তার সে ঠিক করবে সে কতটুকু কি দিবে। সুতরাং আপনি যদি দেখেন যে কিন্তু যে কিন্তু কিন্তু এই যে কে জিএফআই রর কর্মকর্তা, তাদের কি কোনো মানে আইডি কার্ড থাকতো যে আমরা র না, কর্মকর্তা? আইডি কার্ড না, এটা তো অ্যাকচুয়ালি এটা প্রত্যেক গোয়েন্দা বিভাগই জেনে নেয়, জেনে ফেলে তাদের তাদের মতে যে কে র প্রধান।
যে বাংলাদেশের রয়ের প্রধান কে এখন, এটা প্রত্যেকটা গোয়েন্দা গোয়েন্দা কে সংস্থার প্রধানরা আপনি জানেন। জানেন কে রয়ের প্রধান, বাংলাদেশের রয়ের প্রধান? না, আমি জানি না, আমি জানি না, because এই তথ্য তার আমি জানবো না। আচ্ছা। কিন্তু এটা অনেক সাংবাদিকরা জানে, হুম। অনেক রাজনীতিবিদরা জানে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আমি জাস্ট কোট আনকোট, মানে তারা কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাই হয়ে থাকেন নাকি কিরকম? না না না, রয়ের কর্মকর্তা তো আর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হবেন না, তারা তো আর বাংলাদেশ মানে সেনাবাহিনীর তারা কর্মকর্তা ভারতীয়? হবেন না। তারা তারা র ভারতীয় অর্গানাইজেশন, সুতরাং তারা ভারতীয় কর্মকর্তা। কিন্তু আবার এদেশে তো অনেকে মানে এজেন্ট হিসেবে তারা কাজ করে, হ্যাঁ, ফলে বিকজ তারা এখন মনে করেন রর কাজ হলো আপনার বাংলাদেশ আর্মি। রর কাজ কি? সে ফর এক্সাম্পল আমি একটা কথা বলছি। র আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে যে বাংলাদেশের, এমনকি আমি আপনাকে বলি, মেহেরপুরে আওয়ামী লীগের 24-এর ইলেকশনের সময় যিনি আপনার ছিলেন আম, সংস্থাপন মন্ত্রী, ওনার এগেনস্টে একজন ভদ্রলোক ইলেকশনে দাঁড়িয়েছে, তার কম্পিটিটর আওয়ামী লীগের। তো তারা একে অপরকে বলছে যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, আমার কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার কিন্তু ব্লেসিংস আছে। তার মানে উনি জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে তাকে নির্বাচন করে এমপি বানাতে চান। নিশ্চয়ই এই এমপির মাধ্যমে তাদের কোনো উদ্দেশ্য আছে এটা হাসিল করার জন্য। সুতরাং রড যদি প্রয়োজন হয়, রড কি দরকার? রড দরকার এমন সব পলিসি বাংলাদেশ যেন করে যেটা ভারতীয়দের ব্যবসা বাণিজ্য সহজ হয়, তাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তাদের যেন আপনি ইউএসএ তে যেরকম লবিং করে মানুষ, কেন ইসরায়েলিরা লবিং করে কেন? টু গেট মোর ফান্ড। ঠিক একইভাবে এখানে থেকে লবিং করে যেন ভারতপন্থী নীতি যেন আমরা তৈরি করতে পারি। তারা ওই এখন যে ধরনের কার লোকদেরকে আসলে নির্বাচিত রয়ের করে। ব্লেসিংস আছে, মানে কে দাবি করে কার দাবি যে ঠিক আর কার দাবি যে ভুল? আমরা তো কথায় কথায় শুনি উনি রয়ের এজেন্ট, তিনি রয়ের এজেন্ট। মাঝে মাঝে মানে কি আমরাও নির্ভর এজেন্ট, করে নানান আপনার রকম সে কিছু শুনি। নির্ভর করে আপনার সে হ্যাঁ, নির্ভর করে সে কি কথা বলে তার উপরে, তার আচার আচরণ, ওটাই তার আচার ম্যানিফেস্টেশন। আচরণ পছন্দ না হলেই একরকম রয়ের এজেন্ট। না, আচরণ যে পছন্দ না, সে দেখবেন যে আপনার মানে ভারত, সে ফর এক্সাম্পল আপনার কাঁটাতারের এই যে ভারতে কাঁটাতারের বেড়া দিচ্ছে, তারা বললো যে 45 দিনের মধ্যে বিএসএফ কাঁটাতারের বেড়া শেষ করবে। বাংলাদেশ কিন্তু কাঁটাতারের বেড়া, এটা একটা বাংলাদেশের জন্য একটা অপমানজনক আমি বলবো ব্যবস্থা। কেন? কারণ এর মাধ্যমে তারা সারা বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা এমন এক জাতি, আমরা কর্মের খোঁজে বা কোনো কারণে আমরা রাইট রাস্তা না ফলো করে আমরা একটা ভুল রাস্তা দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে চাই। আসলে যদি আপনি চিন্তা করেন গত 15 বছরের বা তার আগে বাংলাদেশের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্সের কিন্তু কোনোভাবেই প্রমাণ করে না যে বাংলাদেশের মানুষ কাজের সন্ধানে ইন্ডিয়াতে যাইতে হবে। কারণ ইন্ডিয়ার মানুষ তাদের ডেলি তাদের 70% লোক হলো $1 নিচে তারা আয় করে। কিন্তু তারা সীমান্তবর্তী, মানে আমাদেরকে কি এটা তো কাজ একটা দেবে? এভারেজ দেখলে চলবে না। সীমান্ত এলাকার মানুষ যারা, তারা তো আসলে তাদের একটা প্রান্ত বাস্তবতা এলাকার আলাদা। মানুষগুলি সেটি যে হয়তো ঢাকা শহরের যাতায়াত মানুষের করে, বাস্তবতার সাথে মেলে এটা না। কিন্তু এগুলো বেসিক্যালি এটা হলো আপনার বলবো নিয়মের বাইরে যে বাণিজ্য, সেটার জন্যই তারা এই কাজটা করে। এবং এটা কিন্তু দুই পক্ষই জড়িত। এটা ভারতীয় পক্ষেরও ইন্টারেস্ট। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি বাংলাদেশে দেখবেন যে প্রায়ই একটা সময় সোনা পাচার হতো। সোনা আপনি বাংলাদেশে আসে, আপনি তো বিনা পয়সায় আনেন না। সেই মনে করেন আমি একজন শ্রমিক মধ্যপ্রাচ্যে চাকরি করি, আমি অনেকদিন টাকা পয়সা জমায়, আমি দেখলাম যে আমি যদি টাকা না নিয়ে যদি আমি সোনা নিয়ে যাই, যদি 5 তোলা সোনা বা 10 ভরি সোনা নিয়ে যাই, তাহলে আমি সোনাটা বিক্রি করলে আমি টাকার পরিমাণ বেশি পাবো। তো আমি কি করলাম, সোনা কিন্তু ইজ অ্যান অ্যাসেট ফর দ্য কান্ট্রি। আমি ফরেন কারেন্সি ব্যয় করে আমি সোনাটা দেশে আনলাম, এনে আমি সোনাটা দেশে রাখলাম না। আমি কি করলাম, অতিরিক্ত, যেমন সোনার ভরি যদি এখন 1 লাখ টাকা হয়, আর যদি আমি এটা ভারতে পাচার করি, ওটা আমি 1,25,000 টাকা ভরি পাবো। তা আমি কি করলাম, আমি চোরাচালানকে বলে দিলাম ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, আমাকে 1,25,000 টাকা দাও। তারা এটা নিয়ে কি করলো, এটা ওই পারে পার করে দিল। এই সোনাটা কিন্তু তারা ব্যবহার করে, এটাকে তারা ভ্যালু এড করে, এটা গহনা হিসাবে কিন্তু বাইরে এক্সপোর্ট করছে, এবং তারা ফরেন কারেন্সি। তো আমি কি করলাম, ফরেন কারেন্সি দিয়ে সোনা আনলাম, সেই সোনাটা আমি ওই পারে পার করে দিলাম। তো এখানে কিন্তু দুপক্ষের ইন্টারেস্ট। এই পক্ষের ইন্টারেস্ট হলো যে আপনি এটার থেকে ফায়দা পেলেন কিছু, আর ওই পক্ষের ইন্টারেস্ট হলো সে তার তার ডলার দিয়ে সোনা কিনতে হলো না, সে আমার ডলার দিয়ে সোনা কিনে সে এটা এক্সপোর্ট করছে। তো এই যে একটা গিভ অ্যান্ড টেক বিজনেস, এটা কিন্তু আবার ভারত এনকারেজ করবে। কিন্তু ভারত আবার এটা এনকারেজ করবে যে ওই পার থেকে ফেন্সিডিল বিক্রি হোক, এখানে যুব সমাজ ধ্বংস হয়ে যাক। এটা কিন্তু একটা বিরাট কিন্তু একটা যুদ্ধ কিন্তু ছিল তাহলে এক সময়। ধরেন যুক্তির খাতিরে যদি বলি, যদি কাঁটাতারের বেড়া হয়, এগুলোও তো বন্ধ হবে।
হ্যাঁ, এগুলি এগুলো বন্ধ তো হবে বন্ধ হবে বা এগুলো তো একটা বাধা দেওয়ার না। সুযোগ আবার আসে। কিন্তু সব কিন্তু তারা কিন্তু 78% কাঁটাতারে বেড়া দিয়েছে। কিছু কিছু জায়গায় ডেলিবারেটলি খোলা রেখেছে যেখানে যেখানে তাদের স্বার্থ আছে। কিন্তু ওই 22% তো গার্ড দেওয়া সহজ হবে বাংলাদেশের বিজিবির জন্য, মানে বাংলাদেশের বাংলাদেশ বিএসএফ এর বিজিবির জন্য। জন্য হ্যাঁ, কিন্তু এখানে তো এখানে হ্যাঁ। সমস্যাটা হলো যে চোরাচালান হতো না যদি দুই পক্ষেই চোরাচালান বিরোধী যারা থাকেন তারা যদি তৎপর হতেন। এটা তো তো এটা দারুণ নির্ভর ব্যাপার, করে যে ওটা তো হয় নাই, ওটা তো বাস্তবতায় হয় হ্যাঁ, নাই। ওটা হয় না। কিন্তু এবার ধরেন আমি আরেকটা কালকেও কথা আমি বলি কথা আপনাকে। এটা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে মানে তারা বেড়া দেওয়ার একদম শুভেন্দু অধিকারী ক্ষমতা নেওয়ার সাথে সাথে বলে দিলেন যে বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া হবে। আমি তো বলি যে এটা খুবই ভালো হচ্ছে বাংলাদেশের জন্য। জি। দিক বেড়া, হ্যাঁ, ভারতের তো পশ্চিমবঙ্গের অর্থনীতিতে নির্ভর করে আমাদের উপরে। হ্যাঁ। এবং আমরা দেখেছি 5ই আগস্টের পরে কি ধরনের আকাল পড়ে গেছে সেখানে। দোকানপাট বন্ধ, ব্যবসা বাণিজ্য, হোটেল বন্ধ হয়ে গেছে, রুগী নাই। হ্যাঁ, তো আসলেই ধরেন, পশ্চিমবঙ্গ আসলেই মানে সুরক্ষিত হবে। একদম যদি ফেয়ার জাজমেন্ট করি আপনার কাছে জানতে চাই, তাদের পয়সায় তারা সীমান্তে তাদের সীমান্ত যদি বেড়া দিয়ে রাখে আমাদের ক্ষতি আছে? আমাদের তো আমি বলবো যে এটা আমাদের একমাত্র এটা একটা সাইকোলজিক্যাল, আমি বলবো যে ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা। আমি মনে করি না যে কোনো ফিজিক্যাল, হ্যাঁ, ক্ষতি তখন হবে যদি সে জিরো লাইনে এসে বাউন্ডারিটা হুম, দেয়। হুম, নিশ্চয়ই। কারণ সীমান্তের জিরো লাইনের 150 গজের ভিতরে তুমি বাউন্ডারি দাও, কিন্তু কেউ আপনাকে মানা করবে না। হ্যাঁ, কিছু কিছু ছোটখাটো ব্যাপার আছে, যেমন একই ফ্যামিলির, আমাদের তো সীমান্তটা এমন ভাবে যে ছড়ানো ছিটানো, যে এক গ্রামের মাঝখান দিয়ে সীমান্ত চলে গেছে, এই গ্রামের একটা বাড়ি পড়েছে বাংলাদেশে, আর একটা বাড়ি পড়েছে ভারতের মধ্যে। সেই সমস্ত সামাজিক যে ডিফিকাল্টিসগুলি সেটা আছে, কিন্তু ওভারঅল যে সেটা হলো আন্তর্জাতিকভাবে আপনি বাংলাদেশকে, আর ওরা যে কারণে ওরা দেয় সেটা হচ্ছে যে আমরা মুসলিম টেরোরিস্ট এই কথা বলে। তো সুতরাং আপনাকে দুইটা ট্যাগ দিচ্ছে, একটা হচ্ছে যে আপনি একটা টেরোরিস্ট কান্ট্রি, 2 নম্বর হচ্ছে যে আপনি আপনার হিউম্যান কোয়ালিটি ভারতের মানুষের থেকে কম, এটাই প্রমাণ করা। অর্থাৎ আপনাকে জাতি হিসেবে নিচু দেখানো। তো এটা একটা আত্মসম্মানের জাতি হিসেবে তো আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না। এবং আমি সেই সাথে বলবো যে এখন যে যে ভারতে যখন এই ধরনের মানে হত্যাকাণ্ড অ্যাকসেপ্ট চলে, করতে না পেরে আমরা কি করব? আমরা আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব সামাজিকভাবে। এটা আমরা যদি আসলে আমাদের যদি কর্মস্থান আমরা এখানে তৈরি করতে পারি ভালো, তাহলে আমরা কেন ওপারে যাব? এই যে রিয়াকশনটা হচ্ছে যে কাঁটাতারের বেড়ার ঘোষণার সাথে সাথে বাংলাদেশে যে রিয়াকশন হচ্ছে, ধরেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে ও আচ্ছা, রয়্যাল এজেন্টের কথা যেটি আলোচনা আসলে বলা হয় তিনিও নাকি রয়্যাল এজেন্ট, তাকেও মানে শিলং সালাউদ্দিন একটা নাম দেওয়া হয়েছে। তো হ্যাঁ, সেটাই বললাম যে এই আমি এটাই আপনাকে বলছি যে এই 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 ব্যাপারটা এইগুলি কিন্তু আসলে মানে এটা মানুষ তো বলতেই থাকে। প্রশ্নটা হচ্ছে উনি তো ওনার কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করবেন যে হি ইজ নট। এখন কে যে এটা ঠিক তার দায়িত্ব। বলে আর কে যে ভুল বলে, বলে যারা তারাও গুরুত্বপূর্ণ মানুষ, এমন না যে তারা খুব ফেলনা মানুষ। অতএব কে যে ঠিক বলছে এটা বোঝা তো একটা খুবই না, এটা দুঃসহ ঠিক, ব্যাপার। এটা আমি মানি। তবে আমি মনে করি যে রাজনীতিবিদরা লুজ কথা বলা ঠিক না। তারা তাদের অবস্থানটা বুঝে কথা বলা উচিত। কারণ নিশ্চয়ই। তাদের দিকে তারা তো অ্যাকচুয়ালি তারা তো স্ট্যান্ডার্ড বেয়ারার দেশের রাজনৈতিক নেতারা। তাদের কর্মকাণ্ড বা তাদের চালচলন সেটা কিন্তু বাকি মানুষের জন্য একটা উদাহরণ। তারা যদি সেটা নিজেদেরকে সেটা প্রমাণ না করতে পারে, তাহলে তো তার আমি মনে করি যে তা তো সে বটেই, রাজনীতিক কিন্তু খুবই শুধুমাত্র আমাদের দেশের যে ব্যাপারটা আছে সেটা হলো এটা মাঠের বক্তব্য। না, আমাদের মাঠের দেশে, আর আমাদের ঘরের দেশে এটা বক্তব্য। রাজনৈতিক বক্তব্য বললেই মনে হয় এটা মিথ্যা কথা বা এটা একটা ভুয়া কথা, কথার কথা বাট এই যে এরকম। এটা কিন্তু একটা, এটা জানেন আপনি এটা কত বড় ক্ষতিকর? এই জন্যই রাজনীতিবিদরা মানুষের কাছে কিন্তু বিশ্বাসী হয়ে উঠতে পারে না। এবং রাজনীতিবিদরা যখন অবিশ্বাসী হয় তখন তার উপর তো আস্থা রাখা মুশকিল। ঠিক আছে না? এটাই। ধরেন, ধরেন সাংবাদিকরা যদি কেউ কাউকে, রাজনীতিবিদদের কাউকে চোর বাটপার ইত্যাদি বলে, তাহলে হয়তো তার বিরুদ্ধে মামলা হতে পারে মানহানির। রাজনীতিবিদরা একে অপরকে হর হামেশা এরকম চোর বাটপার এজেন্ট ইত্যাদি বলে যাচ্ছে, এগুলো রাজনৈতিক বক্তব্য হিসেবেই আমরা শুনে আসছি। যাই হোক, মেইন প্রসঙ্গ যেটাতে আসছিলাম ওই যে কাঁটাতারের বেড়ার কথায়। সরকারের যে প্রতিক্রিয়া, যেটি আসলে কেন্দ্রীয় সরকারের না, এটি একটা রাজ্য সরকারের বক্তব্য, এটি আমলে নেওয়ার কিছু নেই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? এবং তার প্রতিক্রিয়া আবার বিরোধী দল, বিশেষ করে নাহিদ ইসলামের বক্তব্য, শক্ত বক্তব্য রাখছেন, সার্জিস্টরা তারা বক্তব্য রাখছেন, তারা এর প্রকট সমালোচনা করছেন। আসলে কার অবস্থানকে আপনি কিভাবে দেখবেন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে? প্রথম কথা হলো যে এখানে বিরোধী দল যে বক্তব্য রাখছে তারা তো অ্যাকচুয়ালি দে আর ট্রাইং টু স্কোর দ্য পয়েন্ট। এটাই হলো আসল কথা, পয়েন্ট স্কোর করার জন্য। সরকার যে কথাটা বলছে এটা তো ঠিক। আসলে ভারতের তো রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত কার্যকরী করে না। কারণ বৈদেশিক সংক্রান্ত যত নীতি সব কিন্তু কেন্দ্রীয় সরকার করে থাকে। হ্যাঁ, রাজ্য সরকারের অবজেকশন থাকলে সেখানে কেন্দ্রীয় সরকার কিছু জিনিস
মানে ইমপ্লিমেন্ট করতে তাদের কষ্ট হয়। কিন্তু রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার যদি একই পথের পথিক হয়, তাহলে তাদের জন্য, যদি রাজ্য সরকার, যদি কেন্দ্রীয় সরকার যদি পজিটিভ হয় বা তারা যদি কোনো কাজ আসলে শেষ করতে চায়, তাহলে তারা সেই ইন্টারনাল বাধার মুখে আর আভ্যন্তরীণভাবে তারা বাধাপ্রাপ্ত হবে না। এটাই হলো তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, উনি যাই বলুক না কেন, এটা হয়তোবা তার তার দেশের রাজনীতির কারণে তিনি বলছেন। তবে এটার যৌক্তিকতা এবং এটার বাস্তবতা কতটুকু, এটা দেখা যাবে আগামীতে যখন কেন্দ্রীয় সরকারের কি পলিসি নেয় সেটার উপরে। আচ্ছা। তবে আমি ফিল করি যে আমার দেশের নীতি আমাকে ঠিক করা উচিত, আমার স্বার্থ থেকে ঠিক করা উচিত। কে কি বললো না বললো সেটা দেখে আমার কাজ করার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। আমি আমার স্বার্থ দেখে এবং আমার দেশের জনগণকে, তাদেরকে তৈরি করা আমার দায়িত্ব। আমার দায়িত্ব বলতে আমি বলছি রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক নেতা এবং সমাজের দায়িত্ব। শুধু কিন্তু রাজনীতিবিদদের দোষ কিন্তু দিলে বলে চলবে না, বলে সমাজের অনেক কিছু। রাজনীতিবিদরা তো বলছেন, মানে তাদের কথা মানে ইভেন অভ্যুত্থানের পক্ষের শক্তিরা বলেন যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ভারত, বিএনপি মানে এখনো ভারতের প্রেসক্রিপশনে চলছে ইত্যাদি ইত্যাদি, মানে সরকার চলছে এরকম কথা বলছে। মানে এইটা একটু আলাদা করে জানতে চাই যে এটা এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের থেকে বেশি ইন্ডিয়ানরা বলে। তাদের গণমাধ্যম কিন্তু আরো বেশি, যে তারেক রহমানকে এই শর্তে তাকে ক্ষমতায় আনা হয়েছে। বাংলাদেশের লোকের থেকে তারা বেশি বলে। না কেন, জামাতের পক্ষ থেকেও তো বলা হয়, জামাতের যারা গুরুত্বপূর্ণ আমাদের কথাবার্তা বলছেন ওই যে তারাও তো বলছে। তাদের তো রেফারেন্স তো ওইটাই। তাদের কথা হলো যে উনি তারা যদি তো বলে নানান রকম ভারত বিরোধী কথা বলেন, তাহলে তারা তারা কেন ভারতের রেফারেন্সকে আমলে নেবে? তারা যখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গুজবকে আমরা আমলে নিয়ে নেই, তো এই কথাকে তারা আমলে নিচ্ছে কেন? হ্যাঁ, না, আমলে নেয় না, মানে তারা অ্যাকচুয়ালি বলতে চায় যে এটা মানে বিএনপি ভারতের মানে সহায়তায় ক্ষমতায় এসছে। কিন্তু বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করবে তখন যখন তারা বাংলাদেশপন্থী নীতি গ্রহণ করবে। তখনই বোঝা যাবে যে তারা ভারতের অ্যাকচুয়ালি বাংলাদেশপন্থী বলতে কি বোঝায়। যেমন মনে করেন শেখ হাসিনা যে কাজগুলি করেছেন, যে সে ফর এক্সাম্পল উনি মিরসরাইতে 900 একর জমি দিয়েছেন। তারপরে হচ্ছে মোংলা পোর্টকে ভারতের জন্য, তারপরে হচ্ছে যে ওনার যে কি বলে আপনার ট্রানজিট যে দিয়েছে, ট্রানজিট ফি কম রেখেছেন। তারপরে শুধুমাত্র মানে বন্দরকে ব্যবহার করার, বাংলাদেশের পণ্যের থেকে ভারতীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপার। তো এগুলি তো সব ভারতপন্থী। তো এখন আবার ভারতপন্থী আমেরিকাপন্থী কাজ তো করে গেল মানে ইউনূস সরকার। যে কথা হচ্ছে তারা গোপন, মানে তখন যে চুক্তিটা এটা কিন্তু গোপনে ছিল এখন যেটি এটার ব্যাপারে প্রকাশ্যে। কিন্তু আমি বলি আপনাকে, প্রত্যেকটা চুক্তির এখানে প্রথম কথা হলো কি, এই আমেরিকার সাথে যে চুক্তিটা, এইটাই একমাত্র চুক্তি যেটা কিন্তু পাবলিক হয়েছে, অর্থাৎ এটা ওয়েবসাইটে আসছে। সেটা আমেরিকার ওয়েবসাইটে প্রথমে আসছে তাদের ইয়ে থেকে। আমাদের তো হ্যাঁ, প্রথমে তো বিকজ এনডিএই ছিল। আমেরিকার ওয়েবসাইটে কখন আসবে, আসবে কখন, যখন ইট ইজ, তাদের তো রাগ ঢাকের কিছু নাই। ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি হয়েছে, তো ইন্ডিয়া তো কোনোদিন তার ওয়েবসাইটে আনে নাই। কেন আনে নাই? তার মানে এখানে কিছু একটা, মানে শেডি কিছু আছে, কিছু একটা অন্ধকার আছে, মানে যখন চুক্তিটা সেজন্য আনতে হচ্ছিল চায় না। তখন কেন সেটি ছিল? হ্যাঁ, যখন বুঝি চুক্তিটা নাই। হচ্ছিল অন্তর্বর্তী সরকারের সময়, নির্বাচনের 3 দিন আগে, তখন কেন সেটি ছিল? হ্যাঁ, অন্তর্বর্তী সরকারে আপনি হয়ে যদি যাওয়ার পরে চুক্তির প্রকাশ ধারাগুলি করে কি হবে? পড়েন, আমি কিন্তু এই ধারা কিন্তু আমি এখন এই যে এইমাত্র সরালাম 32 পেজ, কিন্তু আমি অন্তত 7 দিন ধরে পড়ছি। আমি একটা অ্যানালাইসিস তৈরি করেছি যে এটা কতটুকু বাংলাদেশের পক্ষে, কতটুকু ভারতের মানে আমেরিকার পক্ষে। এখানে কিন্তু একটা জিনিস, আমেরিকার যে কাজটার কারণে বাংলাদেশ চিৎকার করছে সেটা হচ্ছে আমেরিকা চাচ্ছে কিছু রেগুলেটরি কন্ট্রোল আমাদের প্রোডাক্টের উপরে। তারা তারা যে তাদের দেশে যখন আমি পণ্য পাঠাবো, তারা চায় যে তাদের দেশের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা পাঠাবো, ওই সার্টিফিকেশনগুলি দরকার, সেই যেটা চুক্তি নিয়ে আজকের বাংলাদেশ আলোচনায় সরকার। আর নাই যাই, কারণ সেই চুক্তি নিয়ে কথা বললে একটা বড় আলোচনায় যেতে হবে। পরে একদিন এই হ্যাঁ, চুক্তি বড় নিয়ে হয়তো আলোচনা, রাইট। আলোচনা করব। কিন্তু যারা অলরেডি এই চুক্তিটা অ্যানালাইসিস করেছেন, তারা বিশেষ করে অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা, তারা এই চুক্তিটাকে ক্ষতিকর হিসেবে না, এই বলছেন চুক্তির বাংলাদেশের কিছু জন্য। কিছু হ্যাঁ। এই চুক্তি আমি বলবো যে যারা অর্থনীতিবিদ আলোচনা করেছেন তারাও কিন্তু খুব অনেস্টলি করে নাই, দ্যাটস ফর শিওর। কারণ আমি এই চুক্তির যে জায়গাটাই আমি প্রবলেম মনে করি সেটা হলো সেকশন 4, যেখানে বলেছে যে বাংলাদেশ কোনো তৃতীয় সরকারের সঙ্গে এমন কোনো জিনিসের বৈজ্ঞানিক উৎপাদনে যাবে না যেটা উৎপাদন করলে ভা- আহ, আমেরিকার সাথে। আমেরিকার আমেরিকার নিরাপত্তা হুমকি। আমেরিকা কোথায় আর আমরা কোথায়? আমেরিকার নিরাপত্তার হুমকি আমরা কিভাবে তৈরি করব?
আমার তো সেই 16,000 আইসিবিএম যদি আমি তৈরি করি, যেটা রেঞ্জ হবে 16,000 কিলোমিটার, তখন আমি চিন্তা করতে পারবো যে তখন হয়তো আমেরিকা বলবে যে এটা তো আমার জন্য, আমার জাতীয় নিরাপদ, কারণ তোমার তো এটা তোমার রেঞ্জের মধ্যে পড়ে গেছি আমি। এর আগে তো তার তার স্বার্থের হানি হওয়ার কোনো ব্যাপার নাই। আর একটা হইতে পারে কি, দিয়াগো গার্সিয়া তার বেজ আছে, তার যেখানে যেখানে সৈন্য সংখ্যা আছে সেখানে যদি আমি তাকে হুমকির মুখে ফেলি, তাহলে সেটা বলতে পারে তার নিরাপত্তা। বাংলাদেশ তো সেই চুক্তিতে যাচ্ছে না, সুতরাং এটা একটা পিওরলি তাত্ত্বিক। আরেকটা জিনিস হলো কি, বাংলাদেশে যে সমস্ত আইটেম আনা হচ্ছে সেগুলি বলা হচ্ছে যে এগুলি কি শুয়োরের মাংস আনবে, এই আনবে, সে আনবে। কয়জন মানুষ বাংলাদেশে এই পর্ক কনজিউম করে? এটা সাইজই বা কত? জি, জি। আর এটা আমদানি তো সরকার করছে না, এটা আমদানি করবে একজন ব্যবসায়ী। তো সে মার্কেট না যাচাই করে কি সে লাখ লাখ টন আনবে নাকি? তা তো আনবে না। তো এগুলি হলো এক ধরনের ক্রাউড ক্রাই, মানে চিৎকার করা, চেঁচামেচি করা, যে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কিন্তু আসলে যদি যদি আপনি প্রত্যেকটা আমাদের লাইন দেশে বাই লাইন সবসময় পড়েন, ক্রাউড ক্রাই শুনি সবসময়, যেগুলো শুনেছি এর আগেও, অতীতের বিশ্লেষণও যেগুলো শুনেছি সেগুলোরও খুব যে অথেন্টিক বাট বিশ্লেষণ আমাদের আমরা তো হাতে actually পেয়েছি। পরিবর্তন, আমাদের তো চেঞ্জ হতে হবে জি, কোনো জায়গায়। জি, তো আজকে নিশ্চয়ই। আমরা যে বিষয়ে আসছি আমরা সেটাই, আমরা মনে হয় আমরা হ্যাঁ, ওখানে কনসেন্ট্রেট। একদমই শেষ করে দেই, কারণ আসলে অনেক বড় একটা সময়, ১ ঘন্টার উপরে হয়ে যাচ্ছে কথা বলতে। এত বড় সময় থাকলে আবার দর্শকও সেই অনুষ্ঠান হয়তো দেখবে না। আসলেই শেষ করি, তবে একটা জিনিস একটু শেষ লাইনে বলবেন কি, যে ওই যে জিজ্ঞাসা করছিলাম কেন তারা আসলে এই হুমকি-ধামকি বা এই কাজগুলোতে জড়িয়ে যায়? তাদেরকে একটা রাজনৈতিক উচ্চাভিলাষও থাকে। কারণ অনেকেই দেখি সেনাবাহিনীর মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা গিয়ে রাজনীতিতে যোগ দেন। না, আমার মনে হয় রাজনীতির থেকে তাদের ব্যক্তিগত পাওয়া, ক্ষণস্থায়ী চাওয়া পাওয়া, পদোন্নতি, কিছু আর্থিক সুবিধা ইত্যাদি, এটাই এটাই আসছে আপনার ১/১১ থেকে, এটারই কন্টিনিউশন চলেছে। এবং আপনি আর কি করা হয়েছে, আমি আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যে তখন নিরাপত্তা উপদেষ্টা ছিল, নিরাপত্তা উপদেষ্টার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, আমি মনে করি ডিজিএফআই এর রিপোর্টিং বস হওয়া উচিত ছিল তখন নিরাপত্তা উপদেষ্টা, থিওরিটিক্যালি। যেহেতু আমাদের কোনো ট্রাই সার্ভিস হেড নাই, অর্থাৎ ৩ বাহিনী প্রধান নাই, উনি কিন্তু ৩ বাহিনীর প্রধান নিরাপত্তা। তাহলে উনি যদি রিপোর্টিং এন্ড হতো, তাহলে কিন্তু আপনার এই ইঁদুর দৌড়টা আর তখন থাকতো না। আর উনি কি করেছেন, উনি নিরাপত্তার কাজ বাদ দিয়ে উনার কাজ করেছেন ব্যবসায়িক। উনি নিরাপত্তা উপদেষ্টা হয়ে ওনার কাজ একটাই ছিল, সেটা হলো নিজেকে অর্থ কামানো। এখন যে নিরাপত্তা উপদেষ্টা এসেছেন, আমি ওনাকে খুব ব্যক্তিগতভাবে চিনি, এবং উনি আমার ছাত্র ছিলেন, এবং আমি ব্রিলিয়েন্ট ছাত্র। এবং উনি যে প্রথম চেঞ্জটা আমি যতটুকু শুনেছি, উনি প্রধানমন্ত্রীর অফিস থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছেন, এবং উনি এসছেন মানে সামরিক গণ্ডিতে। সুতরাং উনি এই পরিবর্তনটা যদি হয়, আমি যেটা আশা করি, এবং উনি আরো গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় কাজ করেছে, এবং ওনার একটা স্বচ্ছ ধারণা আছে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। আশা করছি কারণ আশা আমি করছি সেই স্বচ্ছ ধারণা এবং তার যে ব্রিলিয়ান্ট